খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন। এরপর আমি আমার কাজ শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বলবো কাজের খালার সাথে ঘটে যাওয়া এক গোপন ঘটনা। বন্ধুরা, আমি আব্দুল, আমার বয়স 20 বছর, এক ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, থাকি কলকাতায় মেসে। আমার শখ গিটার বাজানো। আমাদের মেসে এক কাজের খালা আসে, সকাল বিকালের খাবার বানানো, ঘর পরিষ্কার করা, এইসব করে তারপর 10টার মধ্যে বেরিয়ে যায়। আজকে এই গল্পটি তাকে নিয়েই। খালার নাম রোকিয়া, বয়স 30 এর কাছাকাছি হবে। প্রথম থেকেই খালার সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করি। খালাও আমার অনেক খেয়াল রাখে। খালাকে নিয়ে খারাপ কোনো চিন্তা করিনি কখনো, কিন্তু একটা ঘটনার পর আজ আমাদের দুজনের মধ্যে যৌন সম্পর্ক গড়ে উঠেছে। সেই ঘটনাটাই আজ বলবো। আজ থেকে প্রায় 2 মাস আগের ব্যাপার। একদিন সন্ধ্যায় অনেক বৃষ্টিতে ভিজে কলেজ থেকে বাড়ি ফিরলাম, খুব টায়ার্ড ছিলাম, তাই চান না করেই কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি খুব জ্বর। ইতিমধ্যে কলিং বেলের আওয়াজ, কোনো রকমে উঠে গিয়ে দরজা খুললাম। আমাকে দেখেই খালা বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? মুখ চোখের এরকম অবস্থা কেন? আমি বললাম, হ্যাঁ একটু জ্বর হয়েছে, আজকে কলেজ যাব না। তুমি একটু ঝোল ভাত করে দাও। খালা বলল, আচ্ছা, বলে ঘর পরিষ্কার করতে লাগল। একেই জ্বর, তারপর কোমরে বেশ ব্যথা করছিল। খালা বলল, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার খেয়াল রাখবো এই কুদিন, বলে আমাকে উল্টো করে শুয়ে কোমরে মাসাজ করতে লাগলো। আরাম লাগাতে আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। খালা কতক্ষণ মাসাজ করেছে জানি না। ঘন্টা 2 পরে ঘুম ভেঙে দেখি খালা তখন যায়নি, বলল, রান্না করে রেখেছি, খেয়ে নিও। আমি যাই এবার, বলে খালা চলে গেল। ওই দিনটা রেস্ট নিলাম। পরদিন রবিবার, জ্বর সেরে গেল। সকালে খালা এসে জিজ্ঞাসা করল, শরীর ঠিক আছে কিনা? আমি বললাম, হ্যাঁ, কালকে তোমার যত্নে সুস্থ হয়ে উঠেছি। খালা হাসল। তারপর কাজ করতে লাগলো। এরপর থেকে লক্ষ্য করেছি, আমার চোখাচোখি হলেই খালা হাসে, কেমন কামুক হাসি। আমি এতদিন যেগুলো ভাবিনি সেসব চিন্তা আমার মাথায় আসতে শুরু করলো। খালার দিকে ভালো করে দেখতে শুরু করলাম। এরপর থেকে খালার সাথে আমার অনেক ফ্রি কথা হয়। তার মেমোরিতে আমি খারাপ ভিডিও দিয়ে দিতাম, খারাপ পিকচার দেই। খালা দেখে কিছু বলে না। একদিন ডাক দিয়ে বললেন, জানিস, আমাদের ওই পাড়াতে একটা মেয়ে ভাড়ায় থাকতো, তার খারাপ ভিডিও বের হয়েছে। বললাম, কোথায় দেখি? মোবাইলে দেখলাম রিসিভ ফোল্ডারে। আমি বললাম, কে দিছে এটা? খালা বলল, মেস মালিকের ছোট ভাই। আমি বললাম, আপনার না ভাই হয়, আপনি তার থেকে কেমনে নিলেন? খালা বলল, আমি জানি না, সে মোবাইলটা চাইল, আমি দিলাম। পরে দেখি এটা রান্নাঘরে দেখলাম। আমি খালাকে বললাম, খালা, একদিন যে বলেছিলাম আপনার কাছে শিখব, শিখাবেন না? তিনি বলল, কি শিখবি? আমি বললাম, স্বামী স্ত্রীর মাঝে যা হয় তাই। শুধু একবার দিবেন, যা খেতে চান খাওয়া। খালা বলল, এসব করতে পারবো না। এমনি ফ্রিভাবে কথা বলি, কিন্তু খারাপ কাজ করতে পারবো না। আমি কান্নার মতো করে বললাম, আমি কিন্তু মরে যাব যদি না দেন। যদি নাই দিবেন, তবে কেন আমাকে এত আদর করেন? সবসময় ডাকেন, মাছের বড মাথাটা আমাকে দেন, বলে চলে আসলাম। সেদিন থেকে খালাকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলাম। সেদিন দুপুরে ভাত খেলাম না, তাকে দেখিয়ে ভাতে জল ঢেলে দিলাম। সারাদিন কথা বলল না। রাতে গেলাম রান্নাঘরে। খালা বলল, ভাত খেলি না কেন দুপুরে? বললাম, এমনিতেই মন ভালো না তাই। খালা বলল, নাম্বারটা দেন, রাতে কথা বলবো। আমার নতুন একটা নাম্বার তার মোবাইলে মজনু নামে সেভ করে দিলাম। রাত 10টার সময় মিসকল দিল। আমি মেসের বাইরে আসলাম। তারপর কল দিলাম, বললাম, কি বলবেন? তিনি জানালো আমাকে যে আমি কেন পাগলামি করতেছি। খালা বলল, সে বিবাহিত, তার একটা 2 বছরের ছেলে আছে। আমি বললাম, শুধু একবার দিলে কি হয়? আপনাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আপনার স্বামীর সাথে থাকেন কেমন করে? খালা বলল, আমার কিছু মনে হয় না, না করলেও চলে। আমি বললাম, খালা, সত্যি একবার দেন না, চিরঋণী হয়ে থাকবো। খালা বলল, দেখা যাক কি করা যায়। এরপর ফোনে কথা বলা শুরু হয়। 2015 সালের অক্টোবর মাস, কিছুদিনের জন্য মেস বন্ধ দিবে। খালাকে বললাম, খালা, আপনি আমার সাথে প্রায় 1 বছর কথা বলতেছেন, দিবেন দিবেন করে দিতেছেন না কেন? তিনি বলল, ভয় করে, যদি কেউ জানতে পারে তবে লজ্জায় মুখ দেখাতে পারবো না। 10 দিনের জন্য মেস বন্ধ হবে, তাই খালাকে গরম করে তুলতেছি বিভিন্ন কৌশলে। 10ই অক্টোবর খালাকে কল দিয়ে বললাম, দেখুন, আমি আপনাকে পছন্দ করি এবং ভালোবাসি। আপনাকে তুমি বলতে চাই, তবে তা মোবাইলে, মেসে সবার সম্মুখে আপনি করে বলবো। খালা বলল, তোমাকেও আমার ভালো লাগে। কিন্তু আমি বললাম, কোনো কিন্তু নয়, তুমি আমার চাহিদা পূরণ করবে কিনা? খালা বলল, করব, কিন্তু কোথায়? আমি বললাম, তোমার এলাকা, তুমি জায়গা নির্ধারণ করো। অবশেষে খালা টপ গিল
কিন্তু মেসে এসব করার সময় ও জায়গা হচ্ছে না। 15ই অক্টোবর কলেজ মাঠে আওয়ামী লীগের সমাবেশ হবে, এটার সুযোগ নিতে হবে। 14ই অক্টোবর রাতে খাবার পর খালা যখন বাড়ি যাবে তখন আমি রান্নাঘরে আসলাম, দেখি তিনি বাড়ি যাবার জন্য রেডি হচ্ছে, কোনো কথা না বলে চারিদিকে এক নজর দেখে নিলাম। খালার কানে কানে বললাম, কালকে সবাই বাইরে থাকবে, দুপুরে মেস খালি, তখন কিন্তু দিতে হবে, নচেত আমি তোমার রান্না খাবো না। খালা কিছুই বলেনি, শুধু নির্বাক দাঁড়িয়ে থেকে চলে গেল। খালা ভাবতেই পারেনি আমি তার শরীরে হাত দিব। 15 তারিখ সকালে খাবার দেওয়ার পর বলল, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম, আমি তো লোক দেখানো যাব, সমাবেশে থাকবো না, তাড়াতাড়ি চলে আসব। খাওয়া সেরে মেসের সবাই আওয়ামী লীগের সমাবেশ দেখতে চলে গেল। লোকে লোকারণ্য, রাস্তায় মানুষের ভিড়ে হাঁটা অসম্ভব। কলেজ মাঠে পৌঁছে সবার সঙ্গ ত্যাগ করে ফাঁকা স্থানে এসে খালাকে কল দিলাম, তিনি কল ধরল না। অনেকবার কল দিলাম, অবশেষে দুপুর 12টায় মিস কল দেয়া। আমি কল দিয়ে বললাম, আমি কি মেসে যাব? খালা বলল, এসো, আমি অনেক চিন্তা করে আসতেছি। কলেজ মোড়ের রাস্তা বন্ধ করে দিচ্ছে, তাই তালতলা হয়ে বিজিবি ক্যাম্পের পিছন দিয়ে ভোকেশনাল মোড় হয়ে মেসে আসলাম। মেসে পৌঁছে দেখি সাবেক কন্ট্রোলার রতন দাদা মেসে চ্যানেলে কলেজের সমাবেশ দেখতেছে। আমি বললাম, দাদা কখন এলেন বাড়ি থেকে? ও বলল, আসলাম 1 ঘন্টা আগে। কলেজ মাঠে যা ভিড়, তাই মেস এসে টেলিভিশনের সমাবেশ দেখে বিকালে বাড়ি যাব। আমি বললাম, দেখেন, আমি আমার রুমে গিয়ে খালাকে কল দিলাম। খালা রিসিভ করলে। আমি বললাম, জানু তুমি বলো কেন যে রতনদা আসছে? খালা বলল, আসছে তো কি হয়েছে, এত অস্থির হও না, আজকে তোমাকে দিব, কথা দিলাম। আমি বললাম, কি করে দেবে? খালা জানালো, তোমার চাহিদা পূরণ করব রাতে, তুমি তৈরি থেকো। আমি বললাম, কেমনে, কখন দিবে, কোথায় দিবা? খালা বলল, সন্ধ্যা 7টার সময় তুমি মেসের পাশের পুকুর পাড়ের ঝুপে গিয়ে আমায় ফোন দিবা। আমি বললাম, আচ্ছা। আমি সন্ধ্যা 6:30-এ রান্নাঘরে গেলাম, খালাকে বললাম, মনে আছে তো? আর মাত্র 3 মিনিট বাকি আছে, আমায় মিস কল দিবেন, আমার মেসে থাকার দরকার নাই, বাইরে আছি। 7টার সময় কল দিলাম। খালা বলল, আরেকটু সবুর করো, তরকারি রান্না বসায় দিয়ে যাচ্ছি, একটু অন্ধকার হোক। আমি 1 ঘন্টা যাবৎ ঝুপে বসে মশার কামড় সঙ্গে করছি। 7:30 এ খালা কল দিল। আমি কেটে কল ব্যাক করলাম। তিনি বললেন, কোথায়? আমি বললাম, ঝোপের আড়ালে, শীঘ্র আসো। 5 মিনিট পর খালা আসলো। আমি তাকে টেনে ঝোপের আরও আড়ালে নিয়ে গেলাম। তিনি শরম পেয়ে বলল, আজ না, পরে আর একদিন হবে। আমি খালা শুনলাম না। খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন এবারে। আমি খারাপ কাজ করা শুরু করি। কিছুক্ষণ পর মজা নেয়া হয়ে গেলে আমি ওখান থেকে চলে যাই। খালা ও তার কাজ চলে যায়। আমি ওখান থেকে মেসে না গিয়ে দোকান গেলাম। একটা চানাচুর প্যাকেট আর একটা জর্দা দিয়ে পান নিলাম খালার জন্য। 10 মিনিট পর মেসে গিয়ে খালাকে দিলাম। দেখি খালা লজ্জা পাচ্ছে, আমিও লজ্জা পাচ্ছি। এরপর থেকে 2 বছর পর্যন্ত আমরা মজা করতাম, তারপর আমি মেস চেঞ্জ করে নেই। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। তুমি যখন কাজে যাও, দুলাভাই তখন আমাকে বলে, চলো আমরা রুমে গিয়ে গল্প করি, সিনেমা দেখি। তুমি বাসায় না থাকলেই দুলাভাই শুধু আমায় তার রুমে ডাকে আর বলে, আমার মাথায় কেমন জানি ঝিনঝিন করে ব্যথা করছে, একটু মাথায় মালিশ করে দে তো, তাহলে হয়তো মাথার ব্যথাটা কমে যেতে পারে। দুলাভাই বলে, তোর বোন তো সারাদিন অফিসের কাজে থাকে, আমার দেখাশোনা তোকে করতে হবে। 11 বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় মিতু। বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, হেনা বইনা আমার, কি কও এইসব? উনি তোমার ভাইয়ের মতো, তোমারে অনেক স্নেহ করে। সেই দিন তুমি কাজে যাওয়ার পর দুলাভাই আমারে কইল, হেনা পানি দে। আমি পানি নিয়া যাইতেই আমাকে বলল, তোরে অনেক টাকা দিমু, তুই স্কুলে গিয়ে ফুচকা খাবি, বন্ধুদের নিয়ে ঘুরতে পারবি, তুই শুধু আমার একটা কথা রাখবি। দুলাভাই কি বলতে তা না শুনেই আমি চলে এলাম। মিতু চমকে উঠল, কি শুনছে ছোট বোনের মুখে এইসব? একমাত্র ছোট বোন হেনা। বাবা মা ছোট থাকতেই মারা যায়, বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাতো মিতু। একদিন শাকিলের সাথে পরিচয়। শাকিল ছিল কেয়ারটেকার, সেই বাসায় কাজ করত মিতু। প্রথম লজ্জায় কথা বলতে পারত না শাকিলের সাথে। আস্তে আস্তে দুজনের প্রেম গড়ায়, তারপর বিয়ের পর থেকেই হেনা ওদের কাছে। 1 বছর হয়েছে মিতু আর শাকিলের বিয়ে। মিতু সকাল হলেই রান্না সেরে চলে যায় কাজে। শাকিল যে বাসার কেয়ারটেকার, সে বাসায় ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক, তাই শাকিল সারাদিন বাড়িতে থাকে। হেনাকে একটা স্কুলে ভর্তি করেছে মিতু, সকাল থেকে বোটা পর্যন্ত স্কুল।
বাকিটা সময় ঘরের টুকটাক কাজ করে। হেনা দেখতে চমৎকার, কিন্তু মিতু দেখতে তেমন সুন্দর ছিল না। তাছাড়া বাকিটা দুই বোনের একরকম দেখতে। কিন্তু ইদানিং হেনা একটু বেড়ে উঠেছে। 12 বছরে পা দিয়েছে সেদিন। শাকিল দিন দিন হেনার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে, যেটা হেনা পছন্দ করত না। মিতু কাজে গেলেই এটা ওটার বাহানায় রুমে ডাকে হেনাকে শাকিল। হেনাকে দিয়ে শাকিল তার সুকেসের চাবি দিয়ে বলে, তুই সুকেস থেকে আমার হিসেবের খাতাটা এনে দে তো। মাঝে মাঝে বলতো, দেখ, হিসাব করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, একটু মাথাটা ম্যাসাজ করে দে, তাহলে ব্যথাটা হয়তো কমে যাবে। দুলাভাই আমার কপালে হাত দিয়ে বলল, তোর শরীর এত গরম কেন? দেহি দেহি, কাছে আয়, তোর জ্বর আইলো নাকি? হেনা বলল, না, শরীরের জ্বর নেই, গরমের যে তাপমাত্রা পড়ছে এমনিই শরীর গরম থাকে। হেনা তার দুলাভাইয়ের বাহানা বুঝতে পারে, তাই তো কিছু না বলে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে, অপেক্ষা করে বুবুর জন্য। কাছ থেকে সবেমাত্র এসেছে মিতুর আতি। হেনা তার বুবুর কাছে এসে কান্না করে বলল, আমি তোমার সাথেও কাজে যাব। আমি বাড়িতে একা একা থাকব না। ছোট বোনের এসব কথা শুনে মনটা এক অজানা ছটফট করছে। কি করবে এখন হেনার যে মিতু ছাড়া কেউ নেই। এমন সময় শাকিল ঘরে এসেই মিতুকে দেখে বলল, মিতু, তুমি আইছো? হেনার গায়ে জ্বর দেখলাম। তুমি দেখতো মাইজাডার কি হইল? জ্বর হইলে ওরে ডাক্তারের কাছে নিতে হইব। মিতু শাকিলের এমন কথা শুনে একটু অবাক হলো। কই, শাকিলের কথায় তো কোনো খারাপ কিছু নেই, তাইলে কি হেনা ছোট মানুষ হইয়া ভুল কিছু কইল? শাকিল তো হেনার ভালোই চায়। হেনা হয়তো ওর দুলাভাইরে ভয় পায়, তাই এমন ভুল বুঝো। ছোটবেলা থেকে মাইয়ারা এমন, খুব সহজে যাকে তাকে ভয় পেয়ে বসে। তাই তো মিতু ব্যাপারটা সহজভাবে নিয়ে হেনার গায়ে হাত দিয়ে দেখে সত্যি জ্বর। আরও শিওর হয়ে গেল হেনা শাকিলকে ভুল বুঝছে। হেনাকে মিতু বলল, হেনা, তোর গায়ে তো সত্যি জ্বর, চল তোরে ওষুধ আয়না দেই। এই বলেই মিতু হেনাকে নিয়ে ডক্টর দেখাতে চলে গেল। শাকিল মিটমিট করে হেসে দিয়ে বলল, হেনা, তুই যতই আমার নামে নাশিল করস, তোরে আমি একদিন সত্যি সত্যি। যেতে যেতে মিতু হেনাকে বলল, হেনা, তুই মানুষটার নামে এমন মিছা কথা কইতে পারলি? তোর কত খেয়াল রাখে দেখছোস। হেনা বলল, বুবু, তুমি আমার কথা বিশ্বাস করো, দুলাভাই আমারে খালি তার রুমে ডাকে আর কি জানি বলতে চায়, কিন্তু বলতেও পারে না। আরে তোর দুলাভাই তোর ভালো চায়, আর এই জন্য তোকে চোখে চোখে রাখে। বোকা মেয়ে, কিছুই বুঝিস না। মিতু ছোট্ট হেনাকে বুঝিয়ে বলল। শাকিল একেবারে সাদাসিদে, ভুলটা হেনার। আমি মিতুকে বললাম, বুবু, যেদিন কিছু একটা হবে সেদিন আমার কথা বিশ্বাস করবে, তার আগে নয়। বুবু আমায় জারি দিয়ে বলল, বাদ দে এসব কথা, এখন ডাক্তার দেখাবো। ডাক্তার বলল, হেনার শরীরে জ্বর, আর তাই তাকে ভালো ওষুধ খাওয়াতে হবে। হেনার জন্য ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। হেনার সমস্ত ওষুধের খরচ শাকিল দিল। আমি হেনাকে বললাম, হেনা, দেখছিস আমাদের কত কেয়ার করে তোর দুলাভাই। ওষুধের সমস্ত খরচ শাকিল দিয়ে দিল। বুবু আমার মনের কথাটা বুঝল না। বুবু, তুমি শুধু শাকিল ভাইয়ের উপরের দিকটাই দেখলে, ভিতরের রূপটা দেখলে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে হেনা শুয়ে পড়ল। আমি হেনাকে বললাম, কিরে হেনা, তুই ওষুধ খেলি না? ওষুধ না খেলে তোর জ্বর ভালো হবে না, তুই দিন দিন অসুস্থ হয়ে যাবে। বুবু, আমার গায়ে জ্বর নেই, আমি ওষুধ খাবো না, আমি সুস্থ আছি। কি বলছিস পাগলি মেয়ে? ডাক্তার বলল জ্বর আছে, আর সে বলছে জ্বর নেই। বুবুর জোড়াঝুড়িতে আমি জ্বরের ওষুধটা খেয়ে নিলাম। আমার কিছুই করার ছিল না। আমি জানতাম আমি যদি বুবুর কথা না শুনি, বুবু অনেক কষ্ট পাবে, কারণ এই পৃথিবীতে বুবুর আমি ছাড়া আর কেউ নাই। আর তাই আমি বুবুকে কষ্ট দিতে চাই না। কিন্তু বুবু আমার একটা কথা কোনোভাবেই বিশ্বাস করছে না। কিন্তু বুবু বিশ্বাস করবে সেই দিন, যেদিন আমার একটা কিছু হবে, তার আগে না। কিছুদিন পর বুবুর অফিস বন্ধ দিয়েছিল 1 সপ্তাহ। সারাদিন বুবু বাড়িতে থাকত। আমি স্কুলে যেতাম আর 2টা বাজে চলে আসতাম। কিন্তু বুবু এই 1 সপ্তাহ বাড়িতে থাকাতে শাকিল ভাই কেমন জানি হয়ে গেছে। দুলাভাই মেজাজ দেখি কিটকিটে হয়ে গেছে। আমার মনে হয় বুবু বাড়িতে থাকায় দুলাভাই এটা কিছুতেই সহ্য করতে পারছে না। পরদিন আমি স্কুল থেকে ফিরলাম, রৌদ্র দিয়ে আসলাম, শরীর গরমে মনে হয় পুড়ে যাচ্ছে। দুলাভাই তখন আমার কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ, মেয়েটা তো আজ জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। বুবু তখন বলল, তুমি হেনাকে নিয়ে ডাক্তার দেখে আসো, আমি বাড়ির রান্না ভাড়ার কাজটা সেরে নেই। হেনা তখন আমায় বলল, বুবু, আমার জ্বর হয়নি, আমি ডাক্তারের কাছে যাব না। বুবু, তুমি কেন বুঝ না আমার কথা? দুলাভাই শুধু অহেতুক ডাক্তারের কাছে আমায় নিয়ে যায়। আমার শরীরে জ্বর নেই বুবু, আমি ডাক্তারের কাছে যাব না। দুলাভাই বলল, আচ্ছা তুমি যখন যেতে চাচ্ছ না, তাহলে আমি গিয়ে ওষুধ নিয়ে আসি। বুবু বলল, দেখছিস তোর দুলাভাই কত ভালো,
তোর একটু সমস্যা হলেই তোর জন্য কত কিছু করে। আজকাল এমন মানুষ পাওয়া বড়ই কঠিন। হেনা, বুবু, তুমি দুলাভাইকে চিনতে পারোনি। তুমি মানুষটার সাথে সংসার করছো, অথচ তার মন মানসিকতা সম্পর্কে তোমার ধারণা নেই। বুবু, বুবু, দুলাভাই তোমার সামনে আমার সাথে ভালো আচরণ করে। চুপ কর, তোর দুই ভাইয়ের নামে কোনো বদনাম করবি না। আমি বুবুর কথা শুনে অবাক হলাম আর মনে মনে বললাম, বুঝবে বুবু, বুঝবে। সময় হারিয়ে সবই বুঝবে। আমার কথার কোনো মূল্য তুমি আজ দিচ্ছ না। পরদিন বুবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বিছানা থেকে উঠতে পারছে না। শরীরের একটু শক্তি নেই। বুবুর শরীরে প্রচণ্ড জ্বর চলে আসছে। দুলাভাই বুবুর অসুস্থতা দেখেও বলছে, আমার আজ একটা জরুরি কাজ আছে বাহিরে, আমার আসতে একটু লেট হবে। দুলাভাইকে বললাম, বুবুর গায়ে তো জ্বর আসছে, বুবুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দুলাভাই বলল, তুই একটু নিয়ে যা। আমি আজ যেতে পারবো না, কারণ আজ আমার জরুরি কাজ আছে। আমি বুবুকে বললাম, বুবু দেখলে আজ তুমি অসুস্থ, তাই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল না। আজ যদি আমি অসুস্থ হতাম তাহলে দেখতে কত দরদ দেখাতো। বুবু আমার কথা শুনে কিছুটা আমার কথা বিশ্বাস আসলো। বুবু তখন মনে মনে বলল, ঠিক আছে, শাকিলের মতলব সম্পর্কে আমার জানতে হবে। শাকিল কি আসলে সে উপরে উপরে ভালো, নাকি সত্যি শাকিল একজন ভালো মানুষ? রাতে শাকিল ঘরে ফিরল। ডাইনিং টেবিলে খাবার ছিল। সে নিজ হাতে খাবার খেয়ে সোজা ঘুমিয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। শাকিল আমায় অসুস্থ দেখে গেল, অথচ একবারও জিজ্ঞেস করল না, তোমার কি জ্বর কমেছে? শাকিল জানি কেমন হয়ে গেছে। অথচ গতকাল আমার বোনের জ্বর আসলো, তার প্রতি সে কত না কেয়ার দেখালো। এসব চিন্তা করতে করতে আমার রাতে ঘুম হচ্ছিল না। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাহলে আমার ছোট বোনটা যা বলল তা কি সত্যি বলেছে? না, এ হতে পারে না। সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল নাস্তা না করে চলে গেছে। আমি তাকে ফোন করছিলাম। সে ফোন ধরে বলল, আমি একটা কাজে আছি, আমি তোমায় পরে কল দিচ্ছি। আমি তখন শাকিলকে বলতে চেয়েছিলাম, শাকিল, আমার 2 দিন ধরে জ্বর, আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো। সেটা বলার আগেই সে ফোন কেটে দিল। আমি ভাবলাম কিছুক্ষণ পর আবার ফোন দিব। প্রায় 2 ঘন্টা পর আমি শাকিলকে ফোন করলাম। আমি বললাম, 2 দিন ধরে আমি অসুস্থ, তুমি আমার খোঁজ রাখনি কেন? শাকিল বলল, আরে আমি এই 2 দিন একটু বিজি ছিলাম, তাই কোনো খোঁজ রাখতে পারিনি। তারপর আমি বললাম, যদি পারো তাহলে আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে, আমি নিয়ে আসব। এখন ফোন রাখো। আমার মনে হলো আমি তাকে ফোন দিয়ে বিরক্ত করেছি। একদিন রাতে শাকিল ঘুমাচ্ছিল। হঠাৎ মধ্যে রাতে দেখি শাকিলের রুমে নাই। আমি রুমের চারদিক ভালো করে খুঁজতে লাগলাম, কোথাও শাকিলকে দেখতে পাইলাম না। তারপর দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখলাম হেনার দরজার কাছে গিয়ে হেনাকে ডাকছে। আমি বললাম, শাকিল, তুমি হেনাকে ডাকছো কেন? শাকিল আমাকে দেখে চমকে গেল। শাকিল বলল, আর বলো না, হেনার ঘরে আমার ল্যাপটপটা রাখা ছিল, তাই হেনাকে ডাকছি। কারণ ল্যাপে অনেক হিসাব পড়ে রয়েছে, তা আজ রাতে শেষ করে অফিসে জমা দিতে হবে। শাকিল, তুমি আমার সাথে মিথ্যা বলো না। আমি জানি তুমি জব করো না, আর তাহলে তোমার অফিসে কিসের কাজ? মিতু, তুমি আমার মুখের উপর তর্ক করো না। আমি যা বলছি তাই সত্যি। আমি নতুন একটা অফিসে জব নিয়েছি। আমি তার সাথে আর কথা বাড়ালাম না। শাকিলের প্রতি আমার সন্দেহের মাত্রাটা বেড়ে চল। এখন শাকিলকে আমার তেমন বিশ্বাস হয় না। কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আমি শাকিলকে বললাম, যেহেতু তুমি একটা চাকরি পেয়েছ, তাহলে আমার আর কাজের দরকার কি? আমি না হয় বাসায় থাকলাম, তুমি চাকরি করো। শাকিল তখন আমায় ধমকে সুরে বলল, তোমার যে বোন রয়েছে তার লেখাপড়ার খরচ কি আমি দিব? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। শাকিলের কথা শুনে বুঝতে পারলাম তার আসল চেহারাটা বের হয়ে আসছে ধীরে ধীরে। আমি বললাম, ঠিক আছে শাকিল, তোমার কোনো চাকরি করতে হবে না, আমি তো আছি। দেখলাম শাকিল অনেক খুশি হয়ে গেল। পরদিন আমি কাজে চলে গেলাম। বাড়িতে হেনা আর শাকিল। আমার এই দিন কাজে কিছুতেই মন বসছিল না। কারণ আমার খুব চিন্তা হচ্ছিল আমার বোনটাকে নিয়ে। আমি যেখানে কাজ করতাম সেই মালিককে বললাম, আজ আমায় একটু আগে ছুটি দিয়ে দেন, আমার বাসায় একটু সমস্যা। মালিক বলল, ঠিক আছে, আজ তোমাকে আগে ছুটি দিয়ে দিব। কোনোরকম অফিসের সময়টা গেল। আমার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা। কিন্তু আজ আমি বিকাল 4টায় ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাড়িতে কেউ নাই, একদম নিস্তব্ধ। আমি হেনাকে ডাকছি, হেনা কোথায় তুই? আবার শাকিলকে ডাকছি, শাকিল কোথায় তুমি? আমি কারো সাড়া শব্দ পেলাম না। সমস্ত বাড়ি খুঁজছিলাম, কাউকে দেখতে পাচ্ছিলাম না। শুধু একটা জায়গা বাকি ছিল।
আর সেই জায়গাটা হলো বাথরুম। আমি বাথরুমের দিকে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আমার দম আটকে গেল। আমি দেখলাম হেনা একপাশে পড়ে আছে। আমি দৌড়ে কাছে গিয়ে হেনাকে ডাকলাম, হেনা বোন আমার, তোর কি হয়েছে? হেনার কোনো সাড়া শব্দ নেই। চিৎকার করে হেনাকে ডাকছি, এই হেনা উঠ। তোর কি হয়েছে বোন? আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোরে বাসায় একা রেখে কাজে যাব না। লক্ষ্মী বোন আমার, তুই উঠ। আমার সাথে রাগ করিস না। হেনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। একটা সময় বুঝতে পারলাম হেনা আর নেই। হেনা আমার সাথে অভিমান করে চলে গেছে। হেনা মরে গেছে। আমি কাঁদছিলাম আর বলছিলাম, হেনা বোন আমার, তুই একবার উঠে। এই যে আমি কথা দিচ্ছি, এখনই তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব। হেনা আমার কথা শুনছিল না। শুনবে কি করে? সে তো মরে গেছে। আমি হেনার হাতে একটা চিঠি দেখতে পেলাম। চিঠিটা তার হাত থেকে নিয়ে খুলে দেখলাম, চিঠিতে লেখা ছিল, বুবু, তুমি আমার কথা বিশ্বাস করছিলে না। আমি অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম। এর কারণ হলো আমার দুলাভাই। বুবু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমার প্রতি একটা অনুরোধ, তুমি শাকিলকে ছেড়ে চলে যেও। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। আমার আর বুঝতে বাকি রইল না কেন হেনা দুনিয়া ছাড়ল, কি ঘটেছিল। আমার বোন ঠিকই বলেছিল, বুবু, তুমি সময় হারিয়ে সব বুঝবে। আজ আমার বোনের কথার ফল আমি পেয়ে গেলাম, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আমি শাকিলকে খুঁজতে লাগলাম। আমি শাকিলকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার বোনের হাতে চিঠি দিয়ে শাকিলের নামে মামলা করলাম। শাকিলের সারা জীবনের জেল হয়ে গেল। বন্ধুরা, আমি কষ্ট করে তোমাদের জন্য গল্প তৈরি করি। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। শিল্পা সঙ্গে সঙ্গে আমায় কিস করল প্রায় 5 মিনিট। তারপর যা হলো শুনলে আপনার প্যান্ট ভিজে যাবে। আজকে আমি বলবো আমার প্রেমিকা ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া গল্প। আমি শুভ, বিএসসি কমপ্লিট করে এমএসসির জন্য ট্রাই করছি। আমার গার্লফ্রেন্ড নার্সিং পড়ছে, লাস্ট ইয়ার। আমাদের গ্রামে বাড়ি। আমার গ্রাম আর আমার গার্লফ্রেন্ডের গ্রাম পাশাপাশি। ওর নাম রিমি। আমাদের ক্লাস 9 থেকে প্রেম। ও খুব সুন্দরী দেখতে। আমাদের মধ্যে কোনোদিন ওই কিস ছাড়া তেমন কিছু হয়নি। আসলে আমার ইচ্ছা ছিল, কিন্তু ও কোনোদিন চাইতো না। সবসময় বলতো বিয়ের পর। এমএসসিতে ভর্তি হওয়ার জন্য খুব চাপে ছিলাম। তাই রিমিকে ঠিকঠাক টাইম দেওয়া হচ্ছিল না। এবার আমিও চাপের বসে এটা বুঝতে পারিনি যে রিমি ও কেমন পাল্টে গেছে। প্রায় 2 মাস পর আমার ভর্তি কমপ্লিট হলো। তারপর আমি রিমিকে আগের মতো টাইম দেয়া শুরু করলাম। কিন্তু ও দেখলাম সবসময় বাহানা দেয় কথা না বলার। শুধু বলে নাইট ডিউটি আছে, খুব চাপ। তারপর দেখলাম আজকাল নাইট ডিউটি যাওয়ার সময় ও ফোন নিয়ে যাচ্ছে। আসলে রিমি খুবই ডেডিকেটেড মেয়ে, কাজের সময় ডিস্টার্ব পছন্দ করত না। কিন্তু আজকাল ফোন নিয়ে যাচ্ছে। খুব চাপ লাগছিল, কি হচ্ছে। এবার রিমির ফোনের গুগল ফটো সম্বন্ধে আইডিয়া কম ছিল। সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমি ওর ফোনের গুগল ফটোসে আমার একটা ফেক আইডি দিয়ে রেখেছিলাম। কারণ রিমি কোনো সেক্সি পিক তুললে ও ভাইরাল হবার ভয়ে আমায় পাঠাতো না। ওইসব পিক পাওয়ার জন্য আমি ওই গুগল ফটোসে আমার ফেক আইডি দিয়ে অটো ব্যাকআপ চালু করে রেখেছিলাম। এবার বর্তমান দিনে আসি। আমি যখন দেখলাম রিমির ব্যবহারে কিছু পরিবর্তন আসছে, তখন আমি ওই গুগল ফটোসে আমার ওই ফেক আইডি দিয়ে লগ ইন করলাম। এবার গুগল ফটোসে ডেট অনুযায়ী ফটো দেয়া থাকে। দেখলাম লাস্ট 1 সপ্তাহে রিমি অনেক মেকআপ করে পিক তুলেছে, কিন্তু আমায় তো পাঠায়নি এগুলো। এবং দেখলাম ডিউটি গেছে বেশ সেজে গুজে। এবার এইসবের মাঝে একটা ছেলের ছবি, ডাক্তারের কোট পরে। পিকটা ওপেন করতেই দেখলাম নিচে লেখা আছে ক্যাপ্টরেড বাই দাদা সোহেল। প্রথমেই ভাবলাম তার মানে রিমি এই ডাক্তারের সাথে কিছু চালাচ্ছে। তারপর ভাবলাম রিমি ওরকম মেয়ে নয়, আমি ওকে 10 বছর চিনি। কিন্তু মনে সন্দেহ রয়ে গেল। রাতে খেয়ে একটা বিডি নিয়ে রিমিকে কল করলাম। ও ফোন ধরে বলল নাইট ডিউটি চলছে এবং খুব চাপ, বলে ফোন কেটে দিল। আমি বিডি খেয়ে গুগল ফটোস খুলে ওই অ্যাকাউন্টটা চেক করতে শুরু করলাম। দেখলাম একটা নতুন ফটো আপডেটেড হয়েছে। ক্লিক করতেই দেখলাম রিমি ওই ডাক্তার সোহেলকে জড়িয়ে ধরে আছে। ফটোর নিচে ডেট দেয়া আছে গতকাল 4টা। পিকটা দেখেই চোখ থেকে জল বেরিয়ে গেল। ভাবলাম রিমিকে ফোন করে উত্তাল গালাগাল করি। কিন্তু তারপরেই একটা পিক আপডেটেড হলো গুগল ফটোসে আজকের ডেটে।
এবং সেই পিকে রিমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছে আর ডাক্তার সোহেলকে জড়িয়ে ধরে। টাইমটা দেখলাম 10টা। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 10টা 5 বাজছে। বুঝলাম রিমি এখন ওই ডাক্তারের সাথে মজা নিচ্ছে। তাই ফোন কেটে দিলাম। তারপর 1 ঘন্টা কোনো আপডেট নেই। 1 ঘন্টা টানা বিড়ি খেয়ে কাটালাম। হঠাৎ রাত 12টার সময় দেখি একটা ভিডিও আপলোড হলো। ভিডিও এসেছে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। ডাউনলোড হতে 5 মিনিট টাইম নিল। তারপর ভিডিওটা চালু করলাম। দেখলাম ভিডিওটা শ্যুট হয়েছে হাসপাতালের বেডের পাশে। যে হার্ট রেট দেখানোর মেশিন থাকে তার পাশে ফোন রেখে। আর দেখলাম ওই ডাক্তারটা রিমির সাথে খারাপ কাজ করছে। রিমি কষ্টে খুব ছটপট করছিল আর ওই ডাক্তার রিমির মুখ চেপে ধরে রেখেছে। আমার অনুযায়ী এটা রিমির প্রথম, তাই। কিন্তু ভিডিওটা শেষ হতেই আমার খুব কান্না পেল। নেক্সট দিন ওর কলেজ হাসপাতালের সামনে চলে গেলাম, মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটা জানতে। কিন্তু রিমি কলেজের গেটের বাইরে এলো না। ও বল ওর শরীর খারাপ। তখনই হঠাৎ শিল্পা হলো রিমির বেস্ট ফ্রেন্ড। ও আমাকে দেখেই মাথা নিচু করে নিল। তারপর আমি ওর সামনে গেলাম আর বললাম, চলো একটা সিগারেট খাই। আমি জানতাম শিল্পা সিগারেট খায়। এর আগে আমি, রিমি, শিল্পা একসাথে বেরোলেই সিগারেট খেতাম আমি আর শিল্পা। রিমি সিগারেট খেত না। সিগারেট জ্বালিয়ে আমি শিল্পাকে জিজ্ঞেস করলাম, কতদিন চলছে রে এসব? ও চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ও বলল, কিসের কথা বলছিস? আমি বললাম, রিমি যা করছে আশা করি তোরা জানিস। ও অনেকক্ষণ না জানার ভান করল। তারপর বলল, ও কদিন খুব পর্ন দেখছে। তারপর কাল রাতে ও ফার্স্ট ইন্টারকোর্স করেছে। তুই কি জানিস? আমি বললাম, জানি। শিল্পা বলল, তোর খারাপ লাগছে না? আমি বললাম, একটু লাগছে, কিন্তু ও যদি মজা পেয়েছে তাহলে ও কি করছে আমি সব জানতে চাই। শিল্পা বলল, দেখ, ও ওই ডাক্তারের সাথে অনেকটা সময় কাটায়, এবার তাই হয়তো ওদের মধ্যে কিছু শুরু হয়েছে। তবে ও কিন্তু তোকে ভালোবাসে। আমি বললাম, চল ময়দান যাই, একটা করে বিয়ার খাবো। ও রাজি হলো। ময়দান এগিয়ে দুজনে বিয়ার খেলাম। তারপর শিল্পা বলল, রিমি ভুল করছে জানি, কিন্তু আমি ঠিক করে দেব, তুই চাপ নিস না। আমি বললাম, শিল্পা, তোকে কিস করব। শিল্পা বলল, এখানে? আমি বললাম, তাহলে তোর আমায় কিস করতে কোনো প্রবলেম নেই। শিল্পা লজ্জায় পড়ে গেল। শিল্পা বলল, দেখ, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তাই নিজেকে কন্ট্রোলে রাখি। আমি বললাম, আমিও তোকে খুব ভালোবাসি। শিল্পা সঙ্গে সঙ্গে আমায় কিস করল প্রায় 5 মিনিট। তারপর আমি সঙ্গে সঙ্গে একটা ওলা বুক করলাম আর ড্রাইভারকে বললাম, পিছনে তাকাবে না, 500 টাকা এক্সট্রা দেব। তারপর আমরা দুজন গাড়ির ভেতর খারাপ কাজ করলাম। আমি আনন্দে পাগল হয়ে গেলাম। তারপর আমরা দুজনের রুমে চলে গেলাম এবং আমরা এখন থেকে সবসময় ফোনে কথা বলতাম। আমরা মাঝে মধ্যে দেখা করতাম আর হোটেলে গিয়ে আমরা আমাদের চাহিদা মেটাতাম। শিল্পা আমাকে একদিন ওর রুমে নিয়ে গেল। রুমে কেউ নেই। আমরা রুমে গিয়ে বসলাম। তখন রাত 8টা বাজে। রুমে আমরা সামনাসামনি বসলাম ও বিভিন্ন বিষয়ে গল্প করছি। আমরা রাতের খাবার হোটেল থেকে নিয়ে এসে খেয়ে নিলাম। আমি ওর ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে রুমে ঢুকতেই আমি আকাশ থেকে পড়লাম। শিল্পা আমার দিকে পিঠ করা অবস্থায় ঝুঁকে ব্যাগে কি যেন করছে। আগে কখনোই এমনভাবে শিল্পাকে দেখিনি। আমাকে দেখে শিল্পা ঝট করে পিছনে তাকিয়ে এগিয়ে এসে আমায় ধরে বলল, কি হলো? কি হলো? আমি বললাম, কি করছিলে? ও বলল, ড্রেস চেঞ্জ করব, ড্রেস খুঁজছিলাম। তারপর শিল্পা একটা নিয়ে গিয়ে বাথরুমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এল। তারপর আমরা সারারাত ধরে দুজনে খুব মজা করলাম এবং সকালে উঠে আমি আমার রুমে চলে গেলাম। এইভাবে আমাদের সম্পর্ক চলতে থাকলো। কিন্তু হঠাৎ একদিন রিমি জানতে পেরে গেল। কিন্তু শিল্পার উপর রাগ করল না। কিছুদিন পর আমার জন্মদিন এলো। আমার মনেও ছিল না সেদিন আবার ছিল বৃহস্পতিবার। শুক্রবার জন্মদিন। ছুটির কিছু সময় আগে হঠাৎ দেখি রিমি একটা মেসেজ করলো, জলদি বাসায় এসো। তখন রাত 9টা বাজে। বাসায় পৌঁছে ঢুকতেই দেখি একটা ব্যাগ, একটা চিরকুটো আছে। লেখা আছে, জলদি পরে রুমে এসো। আমি রুমে যেতেই দেখি একটা সুন্দর শার্ট পরে রিমি বসে আছে। আমি বুঝলাম রিমির শিল্পার উপর হিংসা হচ্ছে, তাই মনে প্রাণে আমায় কাবু করতে চাইছে। রিমি একটা টিয়া রঙের ট্রান্সপারেন্ট শাড়ি পরেছে, যার জন্য ওকে আরও সুন্দর লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না রিমি এখন এত হট হয়ে গেছে। কখনো এইভাবে দেখিনি তো, তাই চোখকে বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, তোমার সৌন্দর্যরূপকে কেউ হারাতে পারবে না রিমি। কিন্তু হঠাৎ এই পোশাকে কেমন করে? রিমি বলল, থ্যাঙ্কস মাই জান, আর এই পোশাকে তোমার জন্য। সোনা, আজ তোমার জন্মদিনটা আমরা একটু ভিন্নভাবে সেলিব্রেট করব। আগে বল, এই পোশাক তোমার কোনো সমস্যা নেই তো?
আমি বললাম, একদমই না রিমি, তোমায় এত হট দেখব কখনো চিন্তা করিনি, খুব ভালো লাগছে। রিমি বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। আমি একটু অবাক হয়ে বললাম, কি শুরু করব? রিমি বলল, কেন? শিল্পার সাথে যা করতে শিল্পা যেমন খুশি করো, আমাকেও তেমন আজ খুশি করতে হবে। আমি আকাশ থেকে পড়লাম, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তারপর আমি আর দেরি না করে আমি ওকে খুশি করার কাজে লেগে পড়লাম। বেশ কিছুক্ষণ মজা করার পর আমরা ক্লান্ত হয়ে যাই এবং ঘুমিয়ে পড়ি। এরপর থেকে আমি দুজনের সাথে মজা করতে থাকি। এইভাবে কাটতে লাগলো দিন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন। এরপর আমি আমার কাজ শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বলবো কাজের খালার সাথে ঘটে যাওয়া এক গোপন ঘটনা। বন্ধুরা, আমি আব্দুল, আমার বয়স 20 বছর, এক ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, থাকি কলকাতায় মেসে। আমার শখ গিটার বাজানো। আমাদের মেসে এক কাজের খালা আসে, সকাল বিকালের খাবার বানানো, ঘর পরিষ্কার করা, এইসব করে তারপর 10টার মধ্যে বেরিয়ে যায়। আজকে এই গল্পটি তাকে নিয়েই। খালার নাম রোকিয়া, বয়স 30 এর কাছাকাছি হবে। প্রথম থেকেই খালার সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করি। খালাও আমার অনেক খেয়াল রাখে। খালাকে নিয়ে খারাপ কোনো চিন্তা করিনি কখনো, কিন্তু একটা ঘটনার পর আজ আমাদের দুজনের মধ্যে যৌন সম্পর্ক গড়ে উঠেছে। সেই ঘটনাটাই আজ বলবো। আজ থেকে প্রায় 2 মাস আগের ব্যাপার। একদিন সন্ধ্যায় অনেক বৃষ্টিতে ভিজে কলেজ থেকে বাড়ি ফিরলাম। খুব টায়ার্ড ছিলাম, তাই চান না করেই কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি খুব জ্বর। ইতিমধ্যে কলিং বেলের আওয়াজ। কোনো রকমে উঠে গিয়ে দরজা খুললাম। আমাকে দেখেই খালা বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? মুখ চোখের এরকম অবস্থা কেন? আমি বললাম, হ্যাঁ, একটু জ্বর হয়েছে, আজকে কলেজ যাব না। তুমি একটু ঝোল ভাত করে দাও। খালা বলল, আচ্ছা। বলে ঘর পরিষ্কার করতে লাগল। একেই জ্বর, তারপর কোমরে বেশ ব্যথা করছিল। খালা বলল, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার খেয়াল রাখবো এই কুদিন, বলে আমাকে উল্টো করে শুয়ে কোমরে মাসাজ করতে লাগলো। আরাম লাগাতে আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। খালা কতক্ষণ মাসাজ করেছে জানি না। ঘন্টা 2 পরে ঘুম ভেঙে দেখি খালা তখন যায়নি। বলল, রান্না করে রেখেছি, খেয়ে নিও। আমি যাই এবার, বলে খালা চলে গেল। ওই দিনটা রেস্ট নিলাম। পরদিন রবিবার, জ্বর সেরে গেল। সকালে খালা এসে জিজ্ঞাসা করল, শরীর ঠিক আছে কিনা? আমি বললাম, হ্যাঁ, কালকে তোমার যত্নে সুস্থ হয়ে উঠেছি। খালা হাসল। তারপর কাজ করতে লাগলো। এরপর থেকে লক্ষ্য করেছি, আমার চোখাচোখি হলেই খালা হাসে। কেমন কামুক হাসি! আমি এতদিন যেগুলো ভাবিনি সেসব চিন্তা আমার মাথায় আসতে শুরু করলো। খালার দিকে ভালো করে দেখতে শুরু করলাম। এরপর থেকে খালার সাথে আমার অনেক ফ্রি কথা হয়। তার মেমোরিতে আমি খারাপ ভিডিও দিয়ে দিতাম, খারাপ পিকচার দেই। খালা দেখে কিছু বলে না। একদিন ডাক দিয়ে বললেন, জানিস, আমাদের ওই পাড়াতে একটা মেয়ে ভাড়ায় থাকতো, তার খারাপ ভিডিও বের হয়েছে। বললাম, কোথায় দেখি? মোবাইলে দেখলাম রিসিভ ফোল্ডারে। আমি বললাম, কে দিচ্ছে এটা? খালা বলল, মেস মালিকের ছোট ভাই। আমি বললাম, আপনার না ভাই হয়, আপনি তার থেকে কেমনে নিলেন? খালা বলল, আমি জানি না, সে মোবাইলটা চাইল, আমি দিলাম। পরে দেখি এটা রান্নাঘরে দেখলাম। আমি খালাকে বললাম, খালা, একদিন যে বলেছিলাম আপনার কাছে শিখব, শিখাবেন না? তিনি বলল, কি শিখবি? আমি বললাম, স্বামী স্ত্রীর মাঝে যা হয় তাই। শুধু একবার দিবেন, যা খেতে চান খাওয়া। খালা বলল, এসব করতে পারবো না। এমনি ফ্রিভাবে কথা বলি, কিন্তু খারাপ কাজ করতে পারবো না। আমি কান্নার মতো করে বললাম, আমি কিন্তু মরে যাব যদি না দেন। যদি নাই দিবেন তবে কেন আমাকে এত আদর করেন? সবসময় ডাকেন, মাছের বড মাথাটা আমাকে দেন, বলে চলে আসলাম। সেদিন থেকে খালাকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলাম। সেদিন দুপুরে ভাত খেলাম না। তাকে দেখিয়ে ভাতে জল ঢেলে দিলাম। সারাদিন কথা বলল না। রাতে গেলাম রান্নাঘরে। খালা বলল, ভাত খেলি না কেন দুপুরে? বললাম, এমনিতেই মন ভালো না তাই। খালা বলল, নাম্বারটা দেন, রাতে কথা বলবো। আমার নতুন একটা নাম্বার তার মোবাইলে মজনু নামে সেভ করে দিলাম। রাত 10টার সময় মিসকল দিল। আমি মেসের বাইরে আসলাম। তারপর কল দিলাম, বললাম, কি বলবেন? তিনি জানালো আমাকে যে আমি কেন পাগলামি করতেছি। খালা বলল, সে বিবাহিত, তার একটা 2 বছরের ছেলে আছে। আমি বললাম, শুধু একবার দিলে কি হয়? আপনাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আপনার স্বামীর সাথে থাকেন কেমন করে? খালা বলল, আমার কিছু মনে হয় না, না করলেও চলে। আমি বললাম, খালা, সত্যি একবার দেন না, চির ঋণী হয়ে থাকব। খালা বলল, দেখা যাক কি করা যায়। এরপর ফোনে কথা বলা শুরু হয়। 2015 সালের অক্টোবর মাস।
কিছুদিনের জন্য মেস বন্ধ দিবে। খালাকে বললাম, খালা, আপনি আমার সাথে প্রায় 1 বছর কথা বলতেছেন, দিবেন দিবেন করে দিতেছেন না কেন? তিনি বলল, ভয় করে, যদি কেউ জানতে পারে তবে লজ্জায় মুখ দেখাতে পারবো না। 10 দিনের জন্য মেস বন্ধ হবে, তাই খালাকে গরম করে তুলতেছি বিভিন্ন কৌশলে। 10ই অক্টোবর খালাকে কল দিয়ে বললাম, দেখুন, আমি আপনাকে পছন্দ করি এবং ভালোবাসি। আপনাকে তুমি বলতে চাই, তবে তা মোবাইলে মেসেজ সবার সম্মুখে আপনি করে বলবো। খালা বলল, তোমাকেও আমার ভালো লাগে। কিন্তু আমি বললাম, কোনো কিন্তু নয়, তুমি আমার চাহিদা পূরণ করবে কিনা? খালা বলল, করব, কিন্তু কোথায়? আমি বললাম, তোমার এলাকা, তুমি জায়গা নির্ধারণ করো। অবশেষে খালা টোপ গিল। কিন্তু মেসে এসব করার সময় ও জায়গা হচ্ছে না। 15ই অক্টোবর কলেজ মাঠে আওয়ামী লীগের সমাবেশ হবে, এটার সুযোগ নিতে হবে। 14ই অক্টোবর রাতে খাবার পর খালা যখন বাড়ি যাবে তখন আমি রান্নাঘরে আসলাম, দেখি তিনি বাড়ি যাবার জন্য রেডি হচ্ছে, কোনো কথা না বলে। চারিদিকে এক নজর দেখে নিলাম। খালার কানে কানে বললাম, কালকে সবাই বাইরে থাকবে, দুপুরে মেস খালি, তখন কিন্তু দিতে হবে, নচেত আমি তোমার রান্না খাবো না। খালা কিছুই বলেনি, শুধু নির্বাক দাঁড়িয়ে থেকে চলে গেল। খালা ভাবতেই পারেনি আমি তার শরীরে হাত দিব। 15 তারিখ সকালে খাবার দেওয়ার পর বলল, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম, আমি তো লোক দেখানো যাব, সমাবেশে থাকবো না, তাড়াতাড়ি চলে আসব। খাওয়া সেরে মেসের সবাই আওয়ামী লীগের সমাবেশ দেখতে চলে গেল। লোকে লোকারণ্য, রাস্তায় মানুষের ভিড়ে হাঁটা অসম্ভব। কলেজ মাঠে পৌঁছে সবার সঙ্গ ত্যাগ করে ফাঁকা স্থানে এসে খালাকে কল দিলাম, তিনি কল ধরল না। অনেকবার কল দিলাম, অবশেষে দুপুর 12টায় মিস কল দেয়া। আমি কল দিয়ে বললাম, আমি কি মেসে যাব? খালা বলল, এসো, আমি অনেক চিন্তা করে আসতেছি। কলেজ মোড়ের রাস্তা বন্ধ করে দিছে, তাই তালতলা হয়ে বিজিবি ক্যাম্পের পিছন দিয়ে ভোকেশনাল মোড় হয়ে মেসে আসলাম। মেসে পৌঁছে দেখি সাবেক কন্ট্রোলার রতন দাদা মেসে চ্যানেলে কলেজের সমাবেশ দেখতেছে। আমি বললাম, দাদা কখন এলেন বাড়ি থেকে? ও বলল, আসলাম 1 ঘন্টা আগে। কলেজ মাঠে যা ভিড়, তাই মেস এসে টেলিভিশনের সমাবেশ দেখে বিকালে বাড়ি যাব। আমি বললাম, দেখেন, আমি আমার রুমে গিয়ে খালাকে কল দিলাম। খালা রিসিভ করলে। আমি বললাম, জানু তুমি বলো, কেন যে রতনদা আসছে? খালা বলল, আসছে তো কি হয়েছে, এত অস্থির হও না, আজকে তোমাকে দিব, কথা দিলাম। আমি বললাম, কি করে দেবে? খালা জানালো, তোমার চাহিদা পূরণ করব রাতে, তুমি তৈরি থেকো। আমি বললাম, কেমনে, কখন দিবে, কোথায় দিবা? খালা বলল, সন্ধ্যা 7টার সময় তুমি মেসের পাশের পুকুর পাড়ের ঝুপে গিয়ে আমায় ফোন দিবা। আমি বললাম, আচ্ছা। আমি সন্ধ্যা 6:30-এ রান্নাঘরে গেলাম। খালাকে বললাম, মনে আছে তো? আর মাত্র 3 মিনিট বাকি আছে, আমায় মিস কল দিবেন। আমার মেসে থাকার দরকার নাই, বাইরে আছি। 7টার সময় কল দিলাম। খালা বলল, আরেকটু সবুর করো, তরকারি রান্না বসায় দিয়ে যাচ্ছি, একটু অন্ধকার হোক। আমি 1 ঘন্টা যাবৎ ঝুপে বসে মশার কাম সঙ্গে করছি। 7:30 এ খালা কল দিল। আমি কেটে কল ব্যাক করলাম। তিনি বললেন, কোথায়? আমি বললাম, ঝোপের আড়ালে, শীঘ্র আসো। 5 মিনিট পর খালা আসলো। আমি তাকে টেনে ঝোপের আরও আড়ালে নিয়ে গেলাম। তিনি শরম পেয়ে বলল, আজ না, পরে আর একদিন হবে। আমি খালা শুনলাম না। খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন এবারে। আমি খারাপ কাজ করা শুরু করি। কিছুক্ষণ পর মজা নেয়া হয়ে গেলে আমি ওখান থেকে চলে যাই। খালা ও তার কাজ চলে যায়। আমি ওখান থেকে মেসে না গিয়ে দোকান গেলাম। একটা চানাচুর প্যাকেট আর একটা জর্দা দিয়ে পান নিলাম খালার জন্য। 10 মিনিট পর মেসে গিয়ে খালাকে দিলাম। দেখি খালা লজ্জা পাচ্ছে, আমিও লজ্জা পাচ্ছি। এরপর থেকে 2 বছর পর্যন্ত আমরা মজা করতাম। তারপর আমি মেস চেঞ্জ করে নেই। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। আমার ভাগ্নেকে ছোট মনে করে আমি তার সব কাজই নিজের হাতে করে দিতাম। একদিন বাড়িতে কেউ ছিল না, তখন হঠাৎ করে আমার ভাগ্নে তোয়ালে পেঁচিয়ে আমার ঘরে দৌড়ে এল। এসে বলল, মাম আমি অনেক ব্যথা পেয়েছি। বলেই সে আমার বিছানায় শুয়ে পড়ল। সে বলল, মাম কি দেখছো? আমি ভাবলাম সত্যিই কিছু ঘটেছে, তাই তার কাছে গেলাম। কিন্তু যখন আমি তাকে দেখতে গেলাম, হঠাৎ করে সে আমাকে তার যে ছেলেটিকে আমি এতদিন নির্দোষ মনে করতাম, সে মুহূর্তের মধ্যেই এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করিনি। 19 বছর বয়সে আমার বিয়ে হয়। আমি অনেক সুন্দর দেখতে। বাইরে বের হলে সবাই আমার দিকে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কাউকেই পাত্তা দিতাম না। বন্ধুরা রেডি থাকো, আজকের গল্পটা অনেক স্পেশাল হতে চলছে।
দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে হয়েছিল আমার থেকে অনেক বড় একজন মানুষের সাথে। যখন আমার বয়স ছিল 1-9 বছর, তখন আমার স্বামীর বয়স ছিল 3-5 বছর। আমার পক্ষে এত বড় বয়সের স্বামীকে পছন্দ করা খুবই কঠিন ছিল। তাকে দেখলেই আমার রাগ হতো এবং ধৈর্যের বাঁধ ভেঙে যেত। আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম, আর আমার স্বামী আমার সৌন্দর্য দেখে সবসময় খুশি হতেন, কিন্তু আমি তাকে কখনো আমার কাছে আসতে দিতাম না। এমনকি একই বিছানায়ও শুতে দিতাম না। ধীরে ধীরে আমার মধ্যেও জীবনে একজন মানুষের প্রয়োজন অনুভূত হতে লাগল, কিন্তু কোনোভাবেই আমি আমার সেই বয়স্ক স্বামীর কাছাকাছি যেতে পারতাম না। আমার একাকী জীবন কাটছিল। এমন সময়ে হঠাৎ করে আমার নন্দের ছেলে, অর্থাৎ আমার ভাগ্নে আমাদের বাড়িতে এল। তার নাম ছিল কুনাল। আমি কুনালকে প্রথমবারের মতো দেখছিলাম, কারণ সে আমাদের বিয়েতেও আসতে পারেনি। সেই সময় সে হোস্টেলে ছিল এবং তার পরীক্ষা চলছিল। বাড়িতে আসার পর কুনাল পরিবারের সবার সাথে কুশল বিনিময় করছিল। তারপর সে আমাকে আলিঙ্গন করল, যা দেখে আমার স্বামী একটু বিরক্ত হয়ে উঠল। পরিস্থিতি স্বাভাবিক করতে আমি কুনালকে জিজ্ঞাসা করলাম, কুনাল, হঠাৎ করে বাড়িতে আসার সুযোগ কিভাবে পেলি? এই প্রশ্ন করার পরেই আমার শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, তুমি কি জানতে চাও আর আমার মেয়ের ছেলে এখানে আসতে পারবে না? আমি বিনয়ের সাথে বললাম, না মা, আমার ওভাবে বলার মানে ছিল না। আমি শুধু বলতে চেয়েছিলাম। কুনাল আমাদের বিয়েতে আসেনি তো হঠাৎ আজ এলো কেন? কুনাল মুচকি হেসে বলল, নানি, মাম তো শুধু প্রশ্ন করেছেন, রাগ করবেন না। আমার তখন ফাইনাল পরীক্ষা চলছিল, তাই বিয়েতে আসতে পারিনি। তবে এখন আমি এসেছি, আর মাম থেকে অনেক আদর নিয়ে তবেই ফিরব। যখন মন ভরে যাবে তখনই ফিরে যাব। এই কথা শুনে সবাই হেসে উঠল। আমি কুনালের থাকার বিষয়টা জানতে চাইনি, শুধু মজা করে একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু শাশুড়ি মা রেগে গেলেন, তাই আর কিছু বলার সাহস পেলাম না। কিছুক্ষণ পর কুনাল ফ্রেশ হয়ে এলে শাশুড়ি মা আমাকে তার জন্য নাস্তা আনতে বললেন। নাস্তা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পা পিছলে প্লেট কুনালের উপর পড়ে গেল। নাস্তা তার পোশাকে পড়ায় শাশুড়ি মা চিৎকার করে বললেন, তাড়াতাড়ি তার পোশাক পরিষ্কার করো। তখন স্বামী বাড়িতে ছিলেন না। আমার স্বামী তখন বাজারের কাজে বাইরে গিয়েছিলেন। শাশুড়ি মায়ের বকুনি শুনে আমি ঘাবড়ে গিয়ে রান্নাঘর থেকে একটি কাপড় আনতে গেলাম। কাপড় পরিষ্কার করার আগে আবার জিজ্ঞাসা করলাম, মা, সত্যিই কি আমাকে কুনালের জামা পরিষ্কার করতে হবে? উত্তরে শাশুড়ি মা রেগে বললেন, আর কে করবে? ভুলটা তুমি করেছ, তাই তোমাকেই ঠিক করতে হবে। পুরো ব্যাপারটায় কুনাল চুপ ছিল। নিজের জামা পরিষ্কার করার চেষ্টা করেনি। জামা পরিষ্কার করতে গিয়ে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। কুনাল নিজেই পরিষ্কার করতে পারত, কিন্তু সে দাঁড়িয়ে আমাকে কাজটা করতে বলল। আমার সংকোচ হচ্ছিল, আর সে মিষ্টি চোখে তাকিয়ে বলল, মাম, এখানে এভাবে পরিষ্কার করুন। ধীরে ধীরে নির্দেশনা দিল কিভাবে করতে হবে। ঠিক তখনই আমার স্বামী ফিরে এলেন এবং আমাকে এই কাজ করতে দেখে রেগে বললেন, তুমি এটা কেন করছো? তখন আমি তাকে সব খুলে বললাম। আমি ইচ্ছা করে এটা করছি না, শাশুড়ি মায়ের নির্দেশেই করছি। আমার স্বামীর নাম রাজু। তিনি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, কুনাল এখন নিজেই, সে আর ছুটি নেই যে আমার স্ত্রীর সাথে এভাবে কাজ করানো হবে। যা হয়েছে তা ছিল একটা দুর্ঘটনা। ভবিষ্যতে এমন কোনো কাজ করার চেষ্টা করো না, যা একজন পুরুষের। এই বলে রাজু আমার হাত থেকে কাপড়টা সরিয়ে নিয়ে চলে গেলেন। তিনি যে বাজারের জিনিসপত্র নিয়ে এসেছিলেন তা পাশে রেখেই বেরিয়ে গেলেন। এরপর আমি সেই জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে গেলাম। কুনাল ও আমার পিছু পিছু এল। নল থেকে হাত ধোয়ার সময় সে আস্তে আস্তে কিছু বলছিল, যেন তার মনের মধ্যে কিছু ভারী কষ্ট জমে আছে। আমি শুনলাম সে বলছিল, এখান থেকে চলে যাব। আমি অবাক হয়ে বললাম, কুনাল, তুমি তো মাত্র কয়েক ঘন্টা আগে এখানে এসেছ। এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভাবছ কেন? তখন কুনাল বলল, আমি তো বাইরের মানুষ, তাই হয়তো এখানে থাকার কোনো মানেই নেই। মামিও আমাকে হয়তো বাইরের লোক মনে করেন। মায়ের স্নেহ পেতে এসেছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্যে তা নেই। এই কথা বলে সে চলে যেতে চাইল। আমি তখন হঠাৎ করেই তার হাত ধরে ফেললাম। হাতটা একটু জোরে টেনে ফেলায় সে আমার একেবারে কাছে চলে এল। তখন আমি দ্রুত তাকে সরিয়ে দিয়ে বললাম, দুঃখিত, আমি ভুল করে ফেলেছি কুনাল। আমি ভুল করে তোমাকে টেনে এনেছিলাম। বলার পর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কুনাল, রাজুর কথাগুলোকে মন থেকে নিও না। আসলে আমি আমার স্বামীকে তেমন গুরুত্ব দিই না। সে শুধুমাত্র সম্পত্তির জন্য আমার পেছনে ঘুরে বেড়ায়। তোমার পোশাকে কিছু পড়লেও আমি পরিষ্কার করতাম, যেমনটা তোমার জামা কাপড় পরিষ্কার করেছি। যদি সত্যিই আমার কাছ থেকে আদর, স্নেহ পেতে চাও, তবে এখানেই থাকো।
না হলে রাজুর কথাগুলো মনে রেখে চলে যেতে পারো। এরপর বললাম, দেখো এখন কি করবে? আমার কথা শুনে কুনাল বলল, মাম, সত্যি বলতে আপনার কথাগুলো শুনে আমার সব রাগ গলে গেল। এখন শুধুমাত্র আপনার জন্যই এখানে থাকব। আপনি যদি বলেন তবে এখন থেকে আমি আপনারই, বলেই সে আমাকে আলিঙ্গন করল। কুনালের এমন ছোট ছোট কথাগুলো আমার মনে প্রভাব ফেলছিল। চোখের পলকেই 5 দিন কেটে গেল। এই কদিনে কুনাল বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে আমার স্বামী তাকে দোকানে নিয়ে যেতেন। রাজুর একটি ছোট দোকান ছিল, আর কুনালকে একঘেয়েমি থেকে বাঁচাতে তাকে সঙ্গ নিতেন। কুনাল আসার পর বাড়ির কাজের চাপ বেড়ে গেল। শাশুড়ি মা সারাদিন মন্দিরে থাকায় বাড়ির কাজের সহায়তা করতেন না। আর স্বামীর আয়ও ছিল কম, তাই কাজের লোক রাখা সম্ভব ছিল না। একদিন আমি রাজুকে বললাম, রাজু, এত কাজ আর পারছি না। বাড়িতে এখন আরও একজন সদস্য, কিন্তু শাশুড়ি মা কোনো সাহায্য করছেন না। আমাদের কথোপকথন শাশুড়ি মা শুনে ফেললেন। রেগে ঘরে ঢুকে বললেন, এই বয়সে তুমি আমার কাছ থেকে কাজ করাতে চাও, আর স্বামীর কানেও কথা ঢালছ? এরপর তর্ক শুরু হলো। রাজু এসে বলল, দুজনেই চুপ করো। মা আর আগের মতো কাজ করতে পারেন না, আর আমি কাজের লোক রাখতে পারবো না। যার জন্য বাড়ির কাজ বেড়েছে সেই সাহায্য করবে। তারপর রাজু কুনালের দিকে তাকিয়ে বলল, কুনাল, তুমি দোকানে যাবে না, বাড়িতে থেকে মামুর কাজে সাহায্য করবে। স্বামী তার দায়িত্ব থেকে মুক্তি পেতে নিজের ছোট ভাইপোকে আমার সাথে বাড়িতে একা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কিছু না বলেই তার এই সিদ্ধান্ত মেনে নিলাম। পরের দিন থেকে কুনাল বাড়িতে থেকে আমার সাথে কাজ করা শুরু করল। সকালে ঘরের কাজের সময় সে আমাকে সাহায্য করত। নাস্তার পর শাশুড়ি মা মন্দিরে চলে যেতেন আর রাজু দোকানে বেরিয়ে যেতেন। তাদের যাওয়ার পর আমি নাস্তা করতাম এবং কুনাল আমার সাথে বসে খেত। কুনালের কিছু আচরণ আস্তে আস্তে আমার নজরে আসতে শুরু করেছিল। যখন শাশুড়ি মা ও রাজু বাড়িতে থাকতেন তখন সে দূরত্ব বজায় রেখে কাজ করত। কিন্তু যেই তারা বেরিয়ে যেতেন কুনাল আমার অনেক কাছাকাছি চলে আসত। তবে ভালো দিক ছিল যে শাশুড়ি মা যে কোনো সময় বাড়ি ফিরে আসতেন। আর এই ভয়ে কুনাল কিছুটা সতর্ক থাকত। সকালের দিকে যখন শাশুড়ি মা ও রাজু বাইরে যেতেন তখন কুনাল মাঝে মাঝে আমার কাছে তার ব্যক্তিগত কাজের জন্য বলতো। যেমন সে যখন গোসল করতে যেত আমাকে বলতো তার কাপড় বিছানায় গুছিয়ে রাখতে। তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে একদিন সে আমাকে বলল, মাম, আজ তুমি শাড়ি পরে আসো, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। আমি এইসব বিষয়গুলো উপেক্ষা করছিলাম, কিন্তু তার আচরণ ক্রমশ বাড়ছিল। একবার সে বলল, মাম, গোসলের জন্য বালতিতে জল ভরে দাও। সেদিন আমি রান্নার জন্য সবজি নিয়ে বেশ বিরক্ত ছিলাম, তাই গোসলের জন্য খুব গরম পানি ভরে রেখেছিলাম। কিছুক্ষণ পরে কুনাল বাথরুম থেকে দৌড়ে আমার ঘরে চলে এল। তার গায়ে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল। সে ঘরে ঢুকে বলল, মাম, আমাকে পুড়ে যাওয়া মলম লাগিয়ে দাও, খুব গরম লেগে গেছে। আমি তখন বুঝতে পারলাম আমি রাগের মাথায় অত্যধিক গরম পানি দিয়েছিলাম, আর সে হয়তো পানি পরীক্ষা না করেই গোসল শুরু করেছিল। কুনাল আমার দিকে এসে বলল, মাম, খুব জ্বালা করছে, কোনো ক্রিম বা কিছু আছে কি? একটু লাগিয়ে দাও। সে তার পা দেখালো যেখানে সে বলছিল পুড়ে গেছে। আমি একটু নার্ভাস হয়ে গেলাম এবং বললাম, আমার ভুল হয়েছে, রাগের মাথায় এমনটা করিনি। আমি কুনালকে বললাম, আমার উচিত ছিল না এত গরম পানি সেখানে রাখা, কিন্তু তুমিও তো আগে দেখে নিতে পারতে পানিটা কতটা গরম। কুনাল হেসে বলল, এসব বাদ দাও, আগে আমার পায়ের দিকে তো দেখো। আমি তখন লজ্জা আর অস্বস্তিতে আস্তে আস্তে তার পায়ের তোয়ালেটা সরাতে লাগলাম। দেখি তার হাঁটুর উপরে কিছুটা জ্বলে গেছে। একজন তরুণ ছেলেকে এভাবে স্পর্শ করতে গিয়ে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। তোয়ালেটা সরানোর আগে একবার কুনালের দিকে তাকালাম। তার চোখের চাহনি দেখে আমি একটু দূরে সরে গেলাম। তারপর বললাম, তুমি মিথ্যে অভিনয় করছো, তাই না? কুনাল বলল, মাম, আমি জানতে চাইছিলাম তুমি রাগ থেকে এটা করেছ, নাকি আমার জন্য চিন্তিত ছিলে। আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম। তার কথায় আমি রেগে গেলাম। হঠাৎ সে আমার হাত ধরে তার দিকে টেনে নিল আর চোখে চোখ রেখে বলল, মাম, আমি তোমার কাছে কেমন? তার প্রশ্নটা অদ্ভুত লাগলো। আমি বললাম, কুনাল, এটা তুমি কি করছো? আমি তোমার মাম, এটা ভুলে যেও না। আমার হাত ছেড়ে দাও, না হলে আমি তোমার মামার কাছে অভিযোগ করব। কুনালের প্রতিক্রিয়া ছিল, মামা আমাকে এখান থেকে বের করতে পারবেন না। তার এই কথায় আমি আরও অবাক হয়ে গেলাম। এরপর সে আমাকে আরও কাছে টেনে নিল, এতটাই কাছে যে আমি নিজের স্বামীর সাথেও এতটা ঘনিষ্ঠতা কখনো অনুভব করিনি। কুনালের এমন আচরণে আমি কিছুটা দুর্বল হয়ে পড়ছিলাম।
ঠিক তখনই বাইরে থেকে শাশুড়ি মা জোরে ডাকলেন, বৌমা। সেই মুহূর্তে শাশুড়ি মায়ের কণ্ঠ আমার কাছে আশীর্বাদের মতো শোনাল। কারণ তার ডাকে আমি কুণালের হাত থেকে রেহাই পেলাম। শাশুড়ি মা আসার পর কুণাল আমাকে ছেড়ে কিছুটা দূরে সরে গেল। রাতে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে আমার স্বামী রাজুর সঙ্গে কথা বলবো। শোয়ার আগে রাজু হঠাৎ বলল, তোমার তো এখন কাজের চাপ কিছুটা কমে গেছে, তাই না? কুণাল তো তোমাকে সহায়তা করছে, তাই তো? তখন আমি কিছু বলার আগেই কুণাল আমাদের ঘরে এসে ঢুকল এবং হাসতে হাসতে বলল, মামা, তুমি কেন ছোটদের মতো দুধ খাচ্ছ? আমি মজা করে উত্তর দিলাম, তোমার মামার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, তাই দুধ পান করেন। এতে কোনো সমস্যা আছে? এটা আমাদের ব্যক্তিগত বিষয়, তোমার এখানে থাকা জরুরি নয়। এরপর কুণালকে বাইরে যেতে বললাম। আমার এই কথায় আমার স্বামীর মুখে হাসি ফুটে উঠল। তারপর আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। পরের রাতে আমি যখন রান্নাঘরে দুধের গ্লাস রাখতে যাচ্ছিলাম, তখন হঠাৎ কুণাল আমাকে টেনে তার ঘরে নিয়ে গেল। তার এমন আচরণ দেখে আমি রেগে গিয়ে বললাম, কুণাল, তুমি কি করছো? আমি তোমার মাম, এটা ভুলে যেও না। তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে আমার হাত না ছাড়ো, তবে আমি চিৎকার করব। কুণাল ঠান্ডা মাথায় বলল, মাম, তুমি মাইক নিয়েও চিৎকার করো, তোমার স্বামী শুনতে পাবে না। কারণ তাকে তুমি এমন দুধ খাইয়ে দিয়েছ যাতে ঘুমের ওষুধ মেশানো। আমি সব কিছু দেখেছি, আর আমার মোবাইলেও সেই ঘটনা রেকর্ড আছে। কুণালের কথাগুলো শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তার মোবাইল স্ক্রিনে আমি নিজেকে দেখতে পেলাম, যেখানে দেখা যাচ্ছিল আমি রাজুর দুধের গ্লাসে ওষুধ মেশাচ্ছি। সে বলল, মাম, একবার ভাবো, যদি মামা এই ভিডিও দেখে ফেলে তাহলে কি হবে? আমি প্রতিদিন রাজুর দুধের গ্লাসে চুপিসারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম। কুণাল সেই ঘটনা ভিডিও করে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করল এবং আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগল। এতটা ধূর্ত হবে তা আমি ভাবতেও পারিনি। তখন আমার কাছে মিষ্টি কথা বলে তাকে শান্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আমি কুণালের কাছে গিয়ে তার গলায় হাত রেখে বললাম, কুণাল, আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম। তুমি যখন থেকে এখানে এসেছ তখন থেকেই তুমি আমার খুব কাছের মানুষ হয়ে গেছ। কিন্তু আমি বলতে পারিনি। আজ সুযোগ পেয়েছি তাই বলছি। আমি কুণালকে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন সে আমার কথায় বিশ্বাস করে। কিছুক্ষণ পর বললাম, কুণাল, আমার পেটে হঠাৎ ব্যথা করছে। কাল এসে তোমার সঙ্গে দেখা করব। এই বলে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। পরের দিন থেকে রাজু কুণালকে তার দোকানে নিয়ে যেতে লাগল। কুণালের উপর আমার একদম বিশ্বাস ছিল না। যদি সে ভুল করে কিছু বলে ফেলে, তবে রাজুর সামনে আমার অবস্থার কি হবে? ভাবতেই পারি না। রাজু ও কুণাল দোকানে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি দোকানের দিকে গেলাম যাতে কুণালের উপর নজর রাখতে পারি। দোকানে ঢুকে দেখলাম সেখানে কেউ নেই। হঠাৎ সেখানে একটা গোপন ঘর দেখতে পেলাম, যা আমি আগে কখনো দেখিনি। আমি ভিতরে যেতে পারলাম না, কিন্তু সেখানে কারো কথা শোনা যাচ্ছিল। দরজার বাইরে কান পেতে শুনতে লাগলাম। রাজু কুণালকে বলছিল, তুমি কবে এটির চিকিৎসা শেষ করবে? যত তাড়াতাড়ি সম্ভব। কাজটা শেষ করে তোমার টাকা নিয়ে এখান থেকে চলে যাও। কোনো মেয়ে আমার স্বামী কাকে এত ভালোবাসে? কিছুই বুঝতে পারছিলাম না। এর মধ্যেই কুণাল বলল, তুমি আমাকে এই মেয়েটার চেহারা দেখাচ্ছ না কেন? একে কিন্তু রাজু তাকে চুপ থাকতে বলল। আমার সন্দেহ ছিল না যে কুণাল আমার সম্পর্কে কিছু বলেনি। হঠাৎ তাদের বেরিয়ে আসার শব্দ শুনে আমি দ্রুত দোকান থেকে বেরিয়ে বাসায় ফিরে এলাম। তারপর ঠিক করলাম, আজ রাতে রাজুকে ঘুমের ওষুধ না দিয়ে কুণালের ঘরে যাব এবং কুণালের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে রাজুর সামনে তাকে একেবারে ফাঁসিয়ে দেব, যাতে সে কুণালকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেয়া। সন্ধ্যায় যখন রাজু বাড়ি ফিরল, আমি তাকে শাশুড়ির ঘরে যেতে দেখলাম। তার মুখে চিন্তার ছাপ ছিল। সে ঘরে ঢোকার পর আমি দরজার পাশে কান পেতে দাঁড়ালাম। রাজু শাশুড়িকে বলছিল, মা, তুমি সারাদিন এত ফোন কেন করছিলে? এমন কি ঘটেছে? শাশুড়ি বললেন, এটা ভূমিকম্পের মতোই বড় একটা ঘটনা। তোমার বিয়ের 1 মাস হতে চল, এখনো কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। তুমি কি ঠিক আছো নাকি? সন্ধ্যার পর শাশুড়ি আমাকে কিছু বলতে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে কুণাল ডেকে উঠল। মাম। কুণালের কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন। তার মনে হয়েছিল যে আমি বাইরে আছি। আমি তার কথার প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি রান্নাঘরের দিকে চলে গেলাম। রাতে পরিকল্পনা মতো যখন রাজু ঘুমিয়ে পড়ল, আমি কুণালের ঘরের দিকে গেলাম। কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম, কুণাল, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। এখন আমি শুধুই তোমার। কুণাল, আমার কাছে আস। আমার নাম প্রদীপ, আমার বয়স 22 বছর। আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকি। আজ আমি আপনাদের এক বিশেষ অভিজ্ঞতার গল্প বলতে চলেছি। আমাদের পাশের বাড়িতে একজন মেসো ভাড়া থাকতেন।
তিনি একটি বড় কোম্পানিতে চাকরি করতেন, যার কারণে সারা সপ্তাহ বাইরে থাকতে হতো। তিনি কেবল সপ্তাহে 1 বা 2 বারই বাড়ি ফিরতে পারতেন। কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে এবং তার স্ত্রী দেখতে অসাধারণ সুন্দরী। তার বয়স ছিল প্রায় 27 বছর এবং তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। গায়ের রং ছিল একদমই দুধের মতো ফর্সা, একটু স্বাস্থ্যবান, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। আর তিনি হালকা সাজগোজ করতেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। আমি প্রথম থেকেই তাকে অনেক পছন্দ করতাম। প্রতিদিন সকালে আমি ছাদের শরীর চর্চা করতাম। একদিন প্রতিদিনের মতো আমি ছাদে ছিলাম। হালকা শীতল বাতাস বইছিল, চারপাশে সোনালি রোদ পড়ছিল, পরিবেশ ছিল মনোরম। ঠিক তখনই আমি দেখলাম পাশের বাড়ির মাসিমা তাদের ছাদে এসে গাছের টবে জল দিচ্ছেন। তাকে খুবই শান্ত এবং হাসি খুশি দেখাচ্ছিলেন। তিনি তখন সুন্দর একটি নাইট ড্রেস পরেছিলেন। আমায় দেখে তিনি মিষ্টি হেসে বললেন, বাহ প্রদীপ, তোমাকে তো বেশ ফিট দেখাচ্ছে। রোজ শরীর চর্চা করো, খুব ভালো ব্যাপার। আমি একটু লজ্জা পেলাম, তবে হাসতে হাসতে বললাম, হ্যাঁ মাসিমা, স্বাস্থ্য ভালো রাখতে রোজ চেষ্টা করি। তিনি হাসি মুখে বললেন, খুব ভালো, তবে শুধু ব্যায়াম করলে হবে না, মাঝে মাঝে যোগ ব্যায়ামও করা উচিত। এতে শরীর যেমন ভালো থাকে তেমনি মনও শান্ত থাকে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক বলছেন মাসিমা, কাল থেকেই চেষ্টা করব। তারপর মাসিমা নিচে চলে গেলেন আর আমিও কিছুক্ষণ পর নিচে নেমে এলাম। কয়েকদিন পর আমাদের বাড়িতে একটি পূজার আয়োজন করা হয়েছিল। আমাদের বাড়িতে পূজার প্রস্তুতি চলছিল সকাল থেকেই। মা ব্যস্ত ছিলেন সমস্ত আয়োজন সামলাতে, বাবা আশেপাশের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। আত্মীয়রাও আসার কথা ছিল। পুরো বাড়ি যেন এক আনন্দের পরিবেশে মেতে উঠেছিল। চারপাশে ফুলের সুগন্ধ, দ্বীপের আলো আর মন্ত্র উচ্চারণের সুর মিলেমিশে এক প্রশান্ত পরিবেশ তৈরি করেছিল। কিছুক্ষণ পর অতিথিরা আসতে শুরু করলেন। মেশো তখনও বাইরে কাজে ছিলেন, তবে মাসি এসেছিলেন। তিনি হালকা গোলাপি রঙের শাড়ি পরে এসেছিলেন, যা তাকে খুবই স্নিগ্ধ লাগাচ্ছিল। মা হাসি মুখে এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন এবং প্রসাদের থালা তার হাতে তুলে দিলেন। আমি বাবার সাথে পূজার ব্যবস্থাপনার কাজে সাহায্য করছিলাম। ঠিক তখনই মাসিমা হাসি মুখে বললেন, প্রদীপ, তুমি খুব ভালোভাবে সবকিছু সামলাচ্ছ। পূজার কাজে এত আগ্রহ দেখানো সত্যিই প্রশংসনীয়। আমি হালকা হেসে উত্তর দিলাম, হ্যাঁ মাসিমা, মায়ের কাজে একটু সাহায্য করার চেষ্টা করি। তাছাড়া পূজা পাঠ করলে মনে এক ধরনের শান্তি আসে। মাসিমা সম্মতি সূচক মাথা নাড়লেন এবং বললেন, একদম ঠিক বলেছ, পূজা করলে বাড়িতে ইতিবাচক শক্তি থাকে। কিছুক্ষণ পর পূজা শুরু হলো এবং সবাই শান্ত হয়ে মন্ত্র উচ্চারণ শুনছিলেন। মা আমাকে আরতির থালা ধরে রাখতে বললেন। আমি ধীরে ধীরে সকলকে আরতি দিতে লাগলাম। যখন মাসিমার দিকে থালা বাড়িয়ে দিলাম, তিনি ভক্তিভরে হাত জোড় করে প্রদীপের সামনে মাথা নত করলেন। তারপর মৃদু হেসে আমার দিকে তাকালেন। পূজা শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ শুরু হলো। আমি সবার মাঝে প্রসাদ বিলাচ্ছিলাম। তখন মাসিমা মজার ছলে বললেন, বাহ প্রদীপ, এখন তো তুমি অনেক দায়িত্বশীল হয়ে গেছ। এবার তো তোমার বিয়ের কথা ভাবা উচিত। আমি হেসে বললাম, এখনো অনেক দেরি আছে মাসিমা। আপাতত পূজার কাজটা ঠিকঠাক শেষ করি। মাসিমা ও মা আমার কথা শুনে হেসে উঠলেন। কিছুক্ষণ পর সবাই গল্প গুজব শুরু করলেন। আমি কাছেই বসে মাসিমার সাথে কথোপকথনে যোগ দিলাম। তিনি বলছিলেন কেমন ছিল তাদের গ্রামের পূজা, কিভাবে বড়সড় আয়োজন করা হতো। কথা বলতে বলতে একসময় মাসিমা বললেন, আচ্ছা, এখন চলি। আমি দরজার কাছে গিয়ে মাসিমাকে বিদায় জানালাম। তিনি হাসি মুখে বললেন, ঠিক আছে প্রদীপ, আমি এখন উঠছি। অনেক কাজ বাকি আছে। আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটল। মা তাকে আবার আসার আমন্ত্রণ জানালেন আর তিনি হাসতে হাসতে সম্মতি দিলেন। আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। যাওয়ার সময় তিনি বললেন, আগামীকাল দুপুরে আমার বাড়িতে এসো, একসঙ্গে খাওয়া হবে। আমি হাসি মুখে বললাম, অবশ্যই মাসিমা, আসব। সেই সময় মেশো বাড়িতে ছিলেন না। মাসিমা জানালেন তিনি 1 মাসের জন্য অফিসের কাজে শহরে গেছেন। ফলে পুরো মাস তিনি একাই থাকবেন। পরদিন দুপুরে আমি মাসিমার বাড়িতে গেলাম। দরজায় দাঁড়িয়ে দেখলাম তিনি সুন্দর করে সাজগোজ করে আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমি বললাম, মাসিমা, দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। তিনি মিষ্টি হেসে বললেন, কোনো সমস্যা নেই, এসো খাওয়া দাওয়া করি। আমি বসতেই বললাম, আজ তো আপনাকে অসাধারণ লাগছে মাসিমা। তিনি হাসলেন, তারপর বললেন, আচ্ছা, এখন খাওয়া শুরু করি। আমরা টেবিলে বসলাম। মাসিমা খুব যত্ন করে খাবার পরিবেশন করলেন। গরম গরম রুটি, ডাল, সবজি আর মিষ্টি হিসেবে সুজির হালুয়া।
খাবার দেখে আমার বেশ ক্ষুধা পেয়ে গেল। আমি হাসতে হাসতে বললাম, মাসিমা, আপনি তো অনেক কষ্ট করেছেন, এত কিছু শুধু আমার জন্য? তিনি হালকা হাসলেন এবং বললেন, এতে কষ্টের কিছু নেই প্রদীপ। যখন কাছের কেউ আসে তখন তার জন্য ভালো কিছু রান্না করা আনন্দের ব্যাপার। তাছাড়া একা খেতে ভালো লাগে না। আমি খেয়াল করলাম তার কথার মাঝে হালকা একটা বিষণ্ণতা আছে। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা, আপনাকে একটু চিন্তিত লাগছে, সব ঠিক আছে তো? তিনি আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন। তারপর বললেন, ঠিক আছি প্রদীপ, কিছু না। মাঝে মাঝে একটু একাকিত্ব অনুভব হয়। মেশো কাজের চাপে ব্যস্ত থাকেন। না, বিয়ের বেশি দিন হয়নি, কিন্তু তবুও মনে হয় যেন একাই আছি এই বাড়িতে। বিয়ের পর ভেবেছিলাম নতুন একটা জীবন শুরু হবে, একসঙ্গে সময় কাটাবো, বেড়াতে যাব, গল্প করব। কিন্তু মাসিমা একটু বিষণ্ণ স্বরে বললেন, মেশো সপ্তাহের পর সপ্তাহ বাড়ি আসতে পারেন না, আর এলেও সারাক্ষণ ফোন আর কাজের ফাইলেই ডুবে থাকেন। আমি চাই যে ওর জন্য একটু সময় রাখি, কিন্তু মনে হয় ও বুঝতেই পারে না আমার প্রয়োজনীয়তা। তার কথাগুলো শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি সান্ত্বনার সুরে বললাম, মাসিমা, এটা নয় যে মেশো আপনাকে গুরুত্ব দেন না। সম্ভবত তিনি এত কাজের চাপে থাকেন যে আপনার অনুভূতিগুলো ঠিকভাবে বুঝতে পারছেন না। আপনার তার সাথে খোলাখুলি কথা বলা উচিত। তিনি হালকা হাসলেন, তারপর বললেন, কথা বলার সুযোগই বা কই? যখন ফোন করি তখন ব্যস্ততার অজুহাত দিয়ে তাড়াতাড়ি রেখে দেন। কখনো কখনো তো দুদিন ফোনই করেন না। আমি তো সবসময় ওর ভালো চেয়েছি, কিন্তু আমার একাকিত্ব বুঝতে পারে না। আমি বুঝতে পারছিলাম তার যন্ত্রণা। তিনি সংবেদনশীল, স্মার্ট একজন মানুষ, যিনি কেবল একটু ভালোবাসা আর সঙ্গ চেয়েছিলেন। অথচ তার বৈবাহিক জীবনে সেটাই সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল। কিছুক্ষণ আমরা দুজন চুপচাপ খেতে থাকলাম। তারপর আমি হালকা মেজাজে বললাম, মাসিমা, যদি কখনো মন খারাপ লাগে আমাদের বাড়িতে চলে আসবেন। মার সাথে কথা বললে হয়তো ভালো লাগবে। তিনি মিষ্টি হেসে বললেন, হ্যাঁ, সত্যিই ওনার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। আমি হেসে বললাম, আর যদি চান তাহলে আমার সাথে মাঝে মাঝে যোগ ব্যায়াম করতে পারেন, মন ফ্রেশ থাকবে। তিনি হেসে বললেন, তুমি আর তোমার মজার কথা। তবে হ্যাঁ, হয়তো তোমার কথাই ঠিক। নিজেকে ভালো রাখা সত্যিই দরকার। এইভাবে গল্প করতে করতেই আমাদের খাওয়া শেষ হলো। আমি বললাম, মাসিমা, একটু সাহায্য করি? তিনি বললেন, ধুর, তুমি অতিথি, বসো, সব আমি সামলে নেব। আমি মজা করে বললাম, অতিথি তো একবারই হয়, এখন তো আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। তিনি মৃদু ভেসে উঠলেন। তবে সেই হাসির আড়ালে কোথাও একটা একাকিত্ব লুকিয়েছিল। খাওয়া শেষ হওয়ার পর আমি মাসিমাকে ধন্যবাদ জানিয়ে বললাম, খাবার সত্যিই? আমি হেসে বললাম, মাসিমা, সত্যিই অসাধারণ রান্না করেছেন। আপনার হাতের তৈরি রুটিতেও যেন মায়ের স্নেহের ছোঁয়া রয়েছে। তিনি মৃদু হেসে বললেন, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা একাকিত্ব আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। মনে হলো তিনি হয়তো কারো সঙ্গ খুঁজছেন, কারো সাথে মনের কথা ভাগ করে নিতে চাইছেন। কিন্তু নিঃসঙ্গতা তাকে আস্তে আস্তে গ্রাস করছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এখন উঠি মাসিমা, মা অপেক্ষা করছেন। তিনি মাথা নেড়ে বললেন, ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে মাকে আমার প্রদীপের জানিয়ে দিও। আর শোনো, যখন ইচ্ছে হবে চলে এসো, একা একা থাকতে ভালো লাগে না। আমি মজা করে বললাম, অবশ্যই মাসিমা, এখন থেকে তো নিয়মিত আসতেই হবে। তারপর আমি বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। পথে আসতে আসতে আমি মাসিমার কথা ভাবছিলাম। আমি ছাদে ব্যায়াম করছিলাম প্রতিদিনের মতো, কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, মাসিমা আজ ছাদে আসেননি। তিনি প্রতিদিন সকালে গাছগুলোর যত্ন নিতেন, জল দিতেন, কিন্তু আজ কোথাও দেখা নেই। মনে একটু কেমন লাগলো। ঠিক তখনই মা ডেকে বললেন, প্রদীপ, একবার পাশের বাড়ি থেকে দেখে আয় তো। মাসিমা সকালেই বলছিলেন একটা দরকারি জিনিস লাগবে, কিন্তু উনি নিজে বেরোতে পারছেন না। আমি মাথা নেড়ে রাজি হয়ে গেলাম এবং সোজা মাসিমার বাড়ির দরজায় পৌঁছে গেলাম। দরজাটা বন্ধ ছিল, তাই ভেতরে উকি দিয়ে বললাম, মাসিমা, আপনি ঠিক আছেন? ভেতর থেকে তিনি বেরিয়ে এলেন, মুখে মৃদু হাসি, কিন্তু ক্লান্তির ছাপ স্পষ্ট। আরে প্রদীপ, এসো। হ্যাঁ, ঠিক আছি, একটু মাথা ধরেছে তাই আজ ছাদে যাইনি। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, আপনি ওষুধ খেয়েছেন? যদি বেশি অসুবিধা হয় ডাক্তার দেখানো দরকার। তিনি হালকা হেসে বললেন, না না, এতটা গুরুতর কিছু নয়। আসলে বাজার থেকে কিছু জিনিস আনতে হবে, কিন্তু আজ একা বেরোনোর ইচ্ছে নেই।
তুমি কি একটু সঙ্গে যাবে? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, এতে আবার ভাবনার কি আছে? অবশ্যই, চলুন। চলো আমরা বেরিয়ে পড়ি, আমি বললাম। মাসিমা হালকা হেসে ভেতরে গেলেন আর শাড়ি ঠিক করতে লাগলেন। আমি বসে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর তিনি বাইরে এলেন, হালকা গোলাপি রঙের শাড়ি পরে। কপালে ছোট্ট টিপ, তার চিরচেনা সৌন্দর্য আর সাদা মাথাটা। সাজ দেখে মনে হলো সত্যি সৌন্দর্য জাঁকজমকের উপর নির্ভর করে না। তিনি হাসতে হাসতে বললেন, প্রদীপ, চলো, দেরি হয়ে যাচ্ছে। বাজার বন্ধ হওয়ার আগেই পৌঁছাতে হবে। আমরা দুজন পায়ে হেঁটে বাজারের দিকে রওনা দিলাম। পথে যেতে যেতে আমি তার পুরনো দিনের কথা জানতে চাইলাম। মাসিমা একটু থেমে বললেন, প্রদীপ, যখন তোমার মাসও ছিল তখন এই একাকিত্ব কখনো অনুভব করিনি। উনি সবসময় পাশে থাকতেন, ছোট বড় সব কিছুতেই খেয়াল রাখতেন। এখন শুধু স্মৃতিগুলোই বেঁচে আছে। আমি কিছু সময়ের জন্য চুপ করে গেলাম। তার কথাগুলো মনে গেঁথে গেল। তারপর হালকা হাসি দিয়ে বললাম, মাসিমা, এখন তো আমি আছি। যখনই একা লাগবে আমাকে ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। মাসিমা মৃদু হাসলেন, যেন কথাগুলো তার মনে একটু প্রশান্তি এনে দিল। কিছুক্ষণের মধ্যেই আমরা বাজারে পৌঁছে গেলাম। লিস্ট দেখে তিনি চাল, ডাল, মশলা আর কিছু সবজি কিনলেন। বাজারের ব্যস্ততা ধীরে ধীরে কমে আসছিল। আমরা বাজার থেকে বেরিয়ে আসার সময় দেখতে পেলাম চারপাশে সন্ধ্যার ছায়া নেমে এসেছে। আমরা ভেবেছিলাম একটা অটোরিকশা পেয়ে যাব, কিন্তু চারদিকে একটাও দেখা যাচ্ছে না। মাসিমা একটু চিন্তিত হয়ে আমার দিকে তাকালেন। মাসিমা যখন বাজার থেকে কেনা জিনিসগুলো তুলতে গেলেন, আমি তাড়াতাড়ি বললাম, মাসিমা, থাক, এসব আমি তুলে নেব, আপনি শুধু আরাম করে হাঁটুন। তিনি হালকা হাসলেন আর আমরা ধীরগতিতে পায়ে হেঁটে বাড়ির পথে রওনা দিলাম। পথে মাসিমা আমার পড়াশোনা আর কাজের ব্যাপারে জানতে চাইলেন। আমি হেসে হেসে কিছু মজার গল্প বললাম, যেগুলো শুনে তিনি প্রাণ খুলে হেসে উঠলেন। তার সেই হাসির শব্দ আমার মন ভালো করে দিল। মনে হলো হয়তো কিছু সময়ের জন্য হলেও তার একাকিত্ব দূর করতে পেরেছি। বাড়ি পৌঁছে দেখি মাসিমা বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আমি বললাম, আপনি একটু বিশ্রাম নিন, আমি বাজারের জিনিসগুলো রান্নাঘরে রেখে দিচ্ছি। তিনি হাসতে হাসতে বললেন, প্রদীপ, আজ তুমি না থাকলে এত জিনিস আনা সম্ভব হতো না। একা গেলে খুব কষ্ট হতো। আমি মৃদু হেসে বললাম, মাসিমা, আপনি তো আমার আপনজন, এসব বলার দরকার নেই। এখন বিশ্রাম নিন, আমি একটু পরে আসছি। আমি বাড়ি ফিরে মাকে বললাম, মা, আজ মাসিমা খুব ক্লান্ত হয়ে পড়েছেন, আমি ওনার জন্য রাতের খাবার নিয়ে যাচ্ছি। মা সম্মতি জানালেন এবং আমার সঙ্গে কিছু গরম রুটি, ডাল ও সবজি প্যাক করে দিলেন। আমি আবার মাসিমার বাড়িতে গেলাম। দরজায় নক করে বললাম, মাসিমা, আজকের রাতের খাবার আমাদের বাড়ি থেকে। তিনি প্রথমে একটু ইতস্তত করলেন, তারপর মৃদু হেসে বললেন, প্রদীপ, তুমি সত্যি ঈশ্বরের মতো। কিন্তু আমি একা একা খাবো না, তোমাকেও আমার সঙ্গে খেতে হবে। আমি বললাম, ঠিক আছে মাসি, আমি আপনার সঙ্গে খাই। তারপর আমরা একসঙ্গে বসে খাওয়া শুরু করলাম। খাওয়ার সময় মাসি হাসি মুখে বললেন, প্রদীপ, তোমার সঙ্গে সময় কাটিয়ে আজ সত্যিই খুব ভালো লাগছে। মনটা অনেক হালকা হয়ে গেল, যেন আপনজন পাশে আছে। রাতের খাবার শেষ হলে আমি মাসিকে বললাম, মাসি, এখন থেকে আপনাকে আর একা থাকতে হবে না, আমি প্রতিদিন এসে আপনাকে দেখে যাব। চাইলে আমরা এমন কিছু পরিকল্পনা করতে পারি যাতে আপনার আর একাকিত্ব অনুভব না হয়। মাসি কিছুক্ষণ চুপ থেকে বললেন, প্রদীপ, তোমার কথাগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। কিন্তু প্রত্যেকেরই নিজের একটা জীবন থাকে। আমি চাই না আমার কারণে তোমার রুটিনে কোনো পরিবর্তন আসুক। মাঝে মাঝে এসো, গল্প করো, এতেই আমি খুশি। আমি মুচকি হেসে বললাম, এটা আপনি আমার দায়িত্ব হিসেবেই দেখুন। যতক্ষণ আপনার মুখে হাসি থাকবে ততক্ষণ আমিও খুশি থাকব। সেদিন রাতেই আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম যে মাসির জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনব যাতে তিনি আরও ভালো সময় কাটাতে পারেন। পরের দিন সকালে আমি মাকে বললাম, মা, আমি ভাবছি মাসির জন্য কয়েকটি গাছ ও বই নিয়ে যাব। এতে তার সময় ভালো কাটবে এবং একাকিত্ব দূর হবে। মা রাজি হলেন এবং কিছু পুরনো বই ও ছোট ছোট গাছের টব সাজিয়ে দিলেন। দুপুরে আমি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি মাসির সামনে গাছের টব আর বইগুলো রাখলাম। মাসি অবাক হয়ে বললেন, প্রদীপ, এগুলো কি? আমি হাসি মুখে বললাম, মাসি, এগুলো আপনার জন্য। যখন একা লাগবে এই গাছগুলোর যত্ন নেবেন আর বই পড়বেন। আমি নিশ্চিত এগুলো আপনাকে ভালো সময় কাটাতে সাহায্য করবে। মাসির চোখে জল চলে এলো।
উনি আলো কণ্ঠে বললেন, প্রদীপ, তোমার মনটা কত বড়। তুমি আমার একাকিত্বটা বুঝতে পেরেছ এবং সেটা দূর করার চেষ্টা করছ। সত্যিই আমি ভাগ্যবান যে তুমি আমার পাশে আছো। এরপর আমি মাসিকে গাছগুলোর যত্ন নেওয়ার পদ্ধতি বুঝিয়ে দিলাম। পাশাপাশি আমরা একসঙ্গে বসে একটি বইয়ের কয়েকটি পৃষ্ঠা পড়লাম। ধীরে ধীরে মাসি এসব বিষয়ে আগ্রহী হয়ে উঠলেন। এখন প্রতিদিন সকালে তিনি গাছগুলোতে পানি দেন, বিকেলে বই পড়েন। কয়েক সপ্তাহ পর আমি লক্ষ্য করলাম মাসির আচরণ অনেক বদলে গেছে। তিনি আগের চেয়ে অনেক বেশি হাসেন, নিজেকে ব্যস্ত রাখেন। একদিন আমি জিজ্ঞেস করলাম, মাসি, এখন কেমন লাগছে? তিনি হাসি মুখে উত্তর দিলেন, প্রদীপ, তোমার জন্যই আমার বাড়িটা আর ফাঁকা মনে হয় না। এই গাছ আর বইগুলো আমার জীবনে নতুন রং এনে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তোমার আশাটা আমাকে মনে করিয়ে দেয় যে আমি একা নই। মাসির কথা শুনে আমার মন ভরে গেল। আমি ভাবলাম জীবনের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, ছোট ছোট জিনিস আর সময় দেওয়াই কারো জন্য বড় আনন্দের কারণ হতে পারে। এরপর থেকে মাসির জীবন অনেক সুন্দর হয়ে উঠল। আমরা প্রায় একসঙ্গে বাজারে যেতাম, নতুন কিছু কিনতাম আর সন্ধ্যায় বসে গল্প করতাম। মাসির একাকিত্ব এখন হাসি আর আনন্দে পরিণত হয়েছে। এরপর একদিন সকালে আমি প্রতিদিনের মতো ছাদে ব্যায়াম করছিলাম। হালকা ঠান্ডা বাতাস বইছিল। হঠাৎ মাসির ছাদের দিকে তাকিয়ে দেখি আজ মাসি নন, সেখানে মেশো দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ মেশো বহুদিন ধরে বাড়িতে ছিলেন না। মেশো আমাকে দেখে হাসলেন এবং হাত নাড়ালেন। আমি হাত জোট করে মনে মনে ভাবলাম, ভালো হলো মেশো ফিরে এসেছেন। এখন হয়তো মাসির একাকিত্ব কিছুটা দূর হবে। আমি ঠিক করলাম সন্ধ্যায় গিয়ে মেশোর সঙ্গে দেখা করব। সন্ধ্যায় মাসির বাড়িতে পৌঁছে দেখি মেশো দরজায় দাঁড়িয়ে আছেন। উনি আমাকে দেখে হাসলেন ও বললেন, প্রদীপ, কেমন আছো? শুনেছি তুমি মাসির অনেক যত্ন নিচ্ছ, এটা জেনে খুব ভালো লাগলো। আমি মৃদু হেসে বললাম, মেশো, মাসি তো বেশিরভাগ সময় একাই থাকেন। তাই আমি মনে করি এটা আমার দায়িত্ব যে ওনার খেয়াল রাখি। পাশে দাঁড়িয়ে থাকা মাসিও হালকা হেসে তাকালেন। সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু দুদিন পর হঠাৎ দেখলাম মেশো আবার কোথায় যেন চলে গেছেন। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগল। মাসি সেদিন সারাদিন চুপচাপ ছিলেন। সন্ধ্যায় আমি মাসির বাড়িতে গেলাম। দরজা খুলতেই মাসির চোখে কেমন যেন বিষণ্ণতা দেখতে পেলাম। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, মাসি, সব ঠিক আছে তো? মেশো হঠাৎ চলে গেলেন, কিছু হয়েছে নাকি? মাসি ধীরে মাথা নিচু করলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, প্রদীপ, তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো। আমি আশ্বস্ত করে বললাম, মাসি, আমাকে খোলাখুলিভাবে বলুন। যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই সাহায্য করব। মাসি গভীর শ্বাস নিলেন, তারপর বললেন, দেখো প্রদীপ, যখন মেশো ফিরে এসেছিলেন তখন সব ঠিক ছিল। কিন্তু পরে কেউ একজন এসে ওনার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছে। বলেছে তুমি প্রায় এখানে আসো, আর এতে। মাসি এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, প্রদীপ, কিছু মানুষ আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না। তুমি যা করছো তা একেবারেই একজন সন্তানের ভালোবাসার মতো, কিন্তু কিছু লোক সেটাকে ভুলভাবে দেখছে। মেশোর সেই সব কথায় বিশ্বাস করে ফেলেছেন, তাই রাগ করে চলে গেছেন। মাসির কথা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। তারপর বললাম, মাসি, আমি মেশোর সঙ্গে কথা বলবো। আমি ওনাকে বুঝিয়ে বলবো যে এটা একটা ভুল বোঝাবুঝি। আপনি দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মাসি হঠাৎ শক্ত গলায় আমাকে থামিয়ে দিলেন। আমি ওনার চোখে এক ধরনের দৃঢ়তা দেখলাম, যা আগে কখনো দেখিনি। তিনি বললেন, না প্রদীপ, তুমি মেশোর সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলবে না। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমি নিজেই সমাধান করে নেব। তুমি এতে কোনো হস্তক্ষেপ করো না। আমি অবাক হয়ে বললাম, কিন্তু মাসি, আমি কিভাবে চুপ থাকতে পারি? আমি জানি আপনাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। মাসি দীর্ঘশ্বাস ফেললেন এবং ধীরে ধীরে বললেন, প্রদীপ, মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো সহজ নয়। তারা যা দেখতে চায় সেটাই দেখে। আর মেশো, তিনি এমন বিষয়গুলো নিয়ে আগে থেকেই খুব সংবেদনশীল। মাসি গভীর শ্বাস নিলেন এবং শান্ত গলায় বললেন, প্রদীপ, যদি তুমি মেশোর সঙ্গে কথা বলো তাহলে বিশ্বাসটা আরও জটিল হয়ে যেতে পারে। আমি বুঝতে পারছিলাম মাসির কণ্ঠে এক অদ্ভুত ব্যথা লুকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে উনি আমার দিকে তাকালেন এবং বললেন, তুমি আমার একাকিত্ব দূর করার জন্য যা করেছ তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, কিন্তু এখন সময় এসেছে তোমাকে আমার থেকে দূরে সরে যেতে হবে। আমি বিস্মিত হয়ে বললাম, মাসি, আপনি এমন কথা বলছেন কেন?
মাসির চোখে জল চলে এলো, কিন্তু উনি নিজেকে সামলে নিয়ে বললেন, প্রদীপ, আমি চাই না তোমার পরিবারের সম্মান নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক। মানুষ অনেক কিছু বলে, আর আমি চাই না আমার কারণে তোমার কোনো অসম্মান হোক। তাই তোমার আমার বাড়িতে আসা বন্ধ করাই ভালো হবে। আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, মাসি, আপনি এমনটা কেন ভাবছেন? আমাদের কোনো ভুল ছিল না। তাহলে অন্যদের কথায় আমরা কেন প্রভাবিত হব? কিন্তু মাসি কঠিন গলায় বললেন, প্রদীপ, এটি আমার শেষ কথা। দয়া করে বোঝার চেষ্টা করো। আমি এই সিদ্ধান্ত আমাদের ভালোর জন্যই নিচ্ছি। আমি একা থাকতে পারবো, কিন্তু তোমাকে কোনো সমস্যায় পড়তে দেব না। মাসির কথা আমার হৃদয়কে গভীরভাবে আঘাত করল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মাসি দরজার দিকে ইশারা করলেন। ওনার মুখে এক অদ্ভুত, মাসির চোখে এক ধরনের শান্ত স্বীকারোক্তি ছিল, যেন উনি নিজেকে এই কষ্টের জন্য প্রস্তুত করে নিয়েছেন। আমি গভীর বিষাদ নিয়ে বললাম, ঠিক আছে মাসি, যদি এটাই আপনার ইচ্ছে হয় তবে আমি মেনে নেব। কিন্তু একটা মনে রাখবেন, আমি সবসময় আপনার পাশে থাকব। যখনই আমার দরকার হবে শুধু একবার ডাকলেই আমি চলে আসব। মাসি নিঃশব্দে মাথা নাড়ালেন, কিন্তু কিছু বললেন না। আমি ধীর পায়ে ওনার বাড়ি থেকে বেরিয়ে এলাম, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত ভারী অনুভূতি হচ্ছিল। ওনার শেষ কথাগুলো যেন বারবার আমার মনে বাজছিল। এতটাই কি বিষাক্ত হতে পারে মানুষের দৃষ্টিভঙ্গি, যে তারা দুটি নিঃস্বার্থ সম্পর্কের পবিত্রতাকেও কলঙ্কিত করতে চায়? সেই রাতে অনেকক্ষণ ঘুমাতে পারলাম না। মাসির চোখের গভীরে লুকিয়ে থাকা দুঃখ, ওনার নীরব যন্ত্রণা, সবকিছু আমার হৃদয়ে বয়ে চলছিল। কিন্তু আমি মনে মনে একটাই সিদ্ধান্ত নিলাম, মাসি চাইলেও আমি ওনার থেকে পুরোপুরি দূরে চলে যেতে পারবো না। যদি সামনে থেকে নাও পারি, আমি চুপচাপ ওনার ভালো থাকার খেয়াল রাখব, যেমন একজন আপনজন সবসময় করে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। হ্যালো আমার প্রাণের প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। আর ভালো থাকারই কথা, কারণ তোমরা আমার গল্প শুনে যে মজা পাও তাতে সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও। তুমি তো আজ অনেক ক্লান্ত, চলো আমি তোমার মাথায় তেল মালিশ করে দিই, বললেন চাচি। তার নরম হাত যখন আমার চুলে আলতো করে ঘুরছিল, আমার মনে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামল। পায়েল চাচি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন, তাই আমার জন্য এমন কিছু করার সুযোগ খুব একটা পেতেন না। কিন্তু সেদিন রাতে চাচি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিলেন। মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টের পাইনি। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার শার্ট নেই আর চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন। ওনাকে এভাবে দেখে মনটা ভরে গেল। যখন আমার বাবা মা বিদেশে চলে গেলেন তখন আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো। মা বাবা আমার যত্নের জন্য আমার চাচিকে আমাদের বাড়িতে থাকতে বললেন। পায়েল চাচি বয়স প্রায় 40-এর কাছাকাছি হলেও তার ব্যক্তিত্ব ও রুচিশীলতা ছিল মনোমুগ্ধকর। তার চালচলন, হাসি এবং কথার ধরন সবকিছুই একেবারে আকর্ষণীয় ছিল। আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। সত্যি বলতে চাচি ছিলেন সত্যিই আকর্ষণীয়। তার মুখে সবসময় এক ধরনের অদ্ভুত হাসি লেগে থাকত। আর চাচি যে আমার যত্ন নিতেন তা এক কথায় ছিল ভীষণ আলাদা। আমার প্রতি তার এমন একটি ভাবনা ছিল যেন আমি এখনও সেই ছোট্ট শিশু, যে প্রতিটি প্রয়োজনের জন্য অন্যের উপর নির্ভরশীল। তিনি আমার খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সবকিছুতেই নজর রাখতেন, যেন আমার প্রতিটি ছোট বড় দায়িত্ব তারই উপর। অনেক সময় তার এই অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগাত, কিন্তু সত্যি বলতে এর মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজে পেতাম। সকালে তিনি যখন আমাকে গোসল করার কথা বলতেন, তার কণ্ঠে এক আলাদা ভাব থাকত। বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন, যেন বুঝতেই চাইতেন না যে আমি এখন বড় হয়ে গেছি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন চাচি আমাকে বললেন, তুমি ছোটবেলায় কতবার আমার কাঁধে উঠে খেলতে গো। আমি একটু লজ্জা করে চাচিকে বললাম, চাচি আমাকে এভাবে লজ্জা দিও না আগে। কিন্তু তিনি থামলেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন। বন্ধুরা, আমার নাম সৌরভ, আর এখন আমার বয়স 20 বছর। ছোটবেলা থেকে শুনে আসছি যে মায়ের পরেই চাচি, ঠিক মায়ের মতো। এই কথাগুলো বরাবরই আমার মনে একটা প্রশ্নের জন্ম দিত, সত্যিই কি চাচি এতটা গুরুত্বপূর্ণ?
তবে কখনো ভাবিনি যে চাচি আর আমার মধ্যে এমন কিছু ঘটবে যা আমি কল্পনাও করিনি। যিনি ছোটবেলায় আমার এত যত্ন নিয়েছেন, তার দৃষ্টিভঙ্গি কখন যে এতটা বদলে যাবে বুঝতেই পারিনি। একবার আমার বাবা মা 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, হঠাৎ দরজার ঘণ্টা বাজল। যেহেতু মা বাবা বিদেশে ছিলেন, তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ছিলেন এক লম্বা, সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা। তার চোখে ছিল এক ধরনের ঝলক, আর মুখে ছিল মৃদু হাসি। তিনি হাসতে হাসতে বললেন, এই বাড়িতে একজন কাজের মহিলার দরকার ছিল, তাই না? আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম এবং বললাম, হ্যাঁ, সম্ভবত আমার মা আপনাকে ডেকেছেন গো। তারপর তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। যখন তিনি ঘরে ঢুকলেন, আমি তাকে রান্নাঘর দেখালাম। তবে তিনি এমনই অভিজ্ঞ ছিলেন যে রান্নাঘরে কি কোথায় আছে তা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, যেন আগে থেকেই এখানকার সব কিছু তার জানা। আমি ভাবলাম এটা খুবই ভালো হলো, মা নিশ্চিন্তে থাকতে পারবেন। তখনই মাকে ফোন করে জানালাম যে কাজে মহিলা এসে গেছেন। মা এটা শুনে অনেকটাই নিশ্চিন্ত হলেন। আমিও বুঝলাম এখন আর একা থাকার অনুভূতিটা থাকবে না। সারাদিনের কাজের পর সন্ধ্যায় কাজের মহিলাকে ছুটি দেওয়ার সময় এল। হঠাৎ করেই তিনি আমাকে বললেন, সৌরভ, সকাল থেকে তোমার সাথে আছি, কিন্তু তুমি এখনও আমাকে চিনতে পারোনি গো। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, আমি জানি আপনি বাড়ির কাজের সহায়তা করতে এসেছেন, তবে আর কি পরিচয় আছে আপনার? তিনি হাসতে হাসতে বললেন, আমি এ বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে, কিন্তু আগে আমাকে তুমি পায়েল চাচি বলে ডাকতে। আমার নাম পায়েল। তোমার ছোটবেলা থেকেই আমি তোমার দেখাশোনা করেছি গো। আমি বিস্মিত হয়ে বললাম, আমার জানা ছিল না যে পায়েল চাচি আমার জন্য এসেছেন গো। পায়েল চাচি এই কথা বলতেই তিনি আমার হাত নিজের হাতে নিলেন, আর তার স্পর্শে মায়ের মতোই এক ধরনের স্নেহ অনুভব করলাম। আমার মনে অদ্ভুত এক আনন্দের ঢেউ বয়ে গেল। আমি তাকে বললাম, এত বছর পর আপনাকে দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি। ও সন্ধ্যা প্রায় 6টা বাজে, তাই তাকে বললাম, আজকের কাজ শেষ, এখন আপনি বিশ্রাম নিতে পারেন, কাল সময় মতো চলে আসবেন। তখন তিনি বললেন, সৌরভ, আমার নিজের থাকার জন্য কোনো বাড়ি নেই। তুমি যদি আমার বেতনের কিছুটা কমাও তাও সমস্যা নেই, তবে যদি তোমাদের বাড়িতে একটি ঘরে থাকতে পারি তাহলে ভালো হয় কি? আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করে সব জানালাম। মা বললেন, আমাদের বাড়িতে তো একটি ঘর খালি আছে, ওটা তাকে দিয়ে দাও। ও থাকলে তোমার কোনো প্রয়োজন মুহূর্তেই পূরণ করবে, তোমার ছোটখাট কাজে সাহায্য করবে। মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার জন্য দিলাম। তিনি সঙ্গে কোনো পোশাক আনেননি, তাই মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম এবং মায়ের ঘরে পোশাক পাল্টানোর কথা বললাম। আমি বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম, কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল। তবে ভুলে গিয়েছিলাম যে চাচি তখন ঘরেই ছিলেন। আমি দেখলাম চাচি পোশাক পরিবর্তন করছেন। লজ্জায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চাচি যেন এতে কোনো সংকোচ অনুভব করলেন না, বরং বললেন, সৌরভ, এসো এখানে বসো আর বলতো, তোমার মায়ের এই শাড়ি আমার উপর কেমন লাগছে গো। তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন, কিন্তু আমার মনে হলো এটা ঠিক নয়। চাচি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন। বয়স প্রায় 40 হলেও তার শরীর ও চেহারা বয়সের চেয়ে অনেক কম মনে হতো। কিছুক্ষণ পরে তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল। এইভাবে কদিন কেটে গেল। পায়েল চাচি প্রায় 10 দিন ধরে আমাদের বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। একদিন তিনি আমার ছোটবেলার অনেক স্মৃতি শোনালেন। সেসব শুনে আমি যেন নিজের শৈশবে ফিরে গেলাম। সেই ছোট্ট ছেলেটা যে সবসময় মোবাইলে ব্যস্ত থাকত, এবার নিজেই সে শৈশবের কথা ভাবতে লাগল। চাচি মাঝে মাঝে আমাকে বেশ বিভ্রান্ত করতেন। কয়েকদিন পর হঠাৎই একদিন বললেন, সৌরভ, আজ তোমাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব গো। আমি বারবার না করলেও তিনি হাসি মুখে গোসল করানোর জন্য জেদ করছিলেন। তার কথায় রাজি হয়ে শাওয়ার নিয়ে বের হলাম। দেখলাম চাচি আমার ঘরে বসে আছেন। তিনি বললেন, তুমি আমার হাতে গোসল করনি, কিন্তু এখন আমি তোমার ভেজা চুল মুছে দিতে চাই গো। আমি মাথা নিচু করে তোয়ালে দিলাম এবং তার সামনে বসলাম। চাচি স্নেহভরা হাতে আমার চুল মুছে দিতে লাগলেন। আমি চাচিকে পরিবারের সদস্যের মতোই মনে করতাম, তাই স্বাভাবিকভাবেই তার সাথে মিশতাম। বলেছিলাম, এই ঘরটাকে নিজের ঘর মনে করবেন। আমার কথা তিনি মনোযোগ দিয়ে শুনলেন এবং আমাদের বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজেরই ঘর। এক সন্ধ্যায় আমি বন্ধুদের সঙ্গে এক জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম। তখন চাচি আমাকে জিজ্ঞেস করলেন,
কোথায় যাচ্ছ? আমি বললাম, একটা পার্টিতে যাচ্ছি গো। তখন তিনি বললেন, তুমি আমাকে পরিবারের অংশ বলো, কিন্তু একাই চলে যাচ্ছ। কখনো আমাকে কোথাও নিয়ে যাওনি গো। আমি বললাম, ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যেতে রাজি আছি। তবে আধুনিক পরিবেশে মানিয়ে নিতে পারবেন তো? তিনি সম্মতি দিলেন। আমি বললাম, মায়ের ঘর থেকে ভালো একটা শাড়ি পরে প্রস্তুত হয়ে আসুন গো। পার্টিতে যখন পৌঁছালাম, তখন আমার বন্ধুরা তাকে দেখে ভেবেছিল তিনি আমার বান্ধবী। চাচি এমনই উপস্থিতির অধিকারী ছিলেন যে সবাই ধরে নিয়েছিল তিনি আমার সঙ্গী। চাচি হেসে হেসে বন্ধুদের বললেন, আমি সৌরভের বন্ধু গো। পরে আমি চাচিকে জিজ্ঞাসা করলাম, এভাবে পরিচয় দিলেন কেন? তিনি মুচকি হেসে বললেন, তোমার বন্ধুরা যা ভেবেছে তা দেখে তোমার মুখ দেখার মতোই ছিল। আমি হেসে বললাম, মাফ চাওয়ার কিছু নেই, ঠিকই করেছেন গো। সেদিন রাতেই চাচি আমার ঘরে এসে বললেন, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ, আজ তোমার মাথায় তেলের মালিশ করে দিই গো। তার স্নেহমাখা হাত যখন আমার চুলে ঘুরতে লাগলো, আমার গায়ে কাটা দিয়ে উঠল, তারপরে আস্তে আস্তে তার হাত আমার পিঠে চলে গেল। মা সবসময় ব্যস্ত থাকতেন, তাই এভাবে তেল মালিশ করে দেওয়ার সময় তার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। মনে পড়ে না কবে মা শেষবার আমার মাথায় তেল মেখে দিয়েছিলেন। পায়েল চাচিও সাধারণত এতটা সময় দিতে পারতেন না, কিন্তু সেদিন রাতে তিনি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিলেন। মালিশের আরাম পেয়ে কখন যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পায়েল চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন। তাকে জাগিয়ে হেসে বললাম, তুমি আমার পায়ের কাছে কি করছো? চাচি মুচকি হেসে বললেন, গত রাতে তোমাকে মালিশ করতে করতে আমারও ঘুম চলে এসেছিল গো। সকালে চাচি হঠাৎ আমাকে একটা প্রশ্ন করলেন যা আমাকে ভাবিয়ে তিনি বললেন, গত রাতে যখন তোমার কাঁধে হাত রেখেছিলাম তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? তোমার মা কি কখনো তোমার মাথায় মালিশ করতেন না? আমি সরাসরি কিছু বলিনি, কারণ জানতাম মা সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাই পরিবর্তে বললাম, না না, আমার মা সবসময় আমার যত্ন নেন, এমন কিছু নয়। পায়েল হেসে মাথা নাড়লেন এবং বাইরে চলে গেলেন। এরপর আমরা দুজন একসঙ্গে নাস্তার টেবিলে বসলাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দেখি মা এবং বাবা দুজনেই বাড়ি ফিরে এসেছেন। তাদের দেখে আমি খুব খুশি হলাম। বাড়িতে ঢুকতেই দেখলাম বাবার দৃষ্টি পায়েল চাচির উপর আটকে আছে, যেন তিনি তাকে নতুনভাবে দেখছেন। পায়েল সেদিন এত সুন্দর লাগছিলেন যে বাবার দৃষ্টি তার উপর থেকে সরছেই না। বাবার মনোযোগ অন্যদিকে ফেরাতে আমি কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম। মা পায়েলকে ভালোভাবেই চিনতেন, তাই মা পায়েলকে আলিঙ্গন করলেন। সেদিন রাতে খাবারের সময় দেখলাম বাবা আবারও পায়েলের দিকে অন্যরকম ভাবে তাকিয়ে আছেন। কেন তিনি তাকে এত মনোযোগ দিয়ে দেখছেন তা বুঝতে পারছিলাম না। তবে বাবার এভাবে তাকানো আমার একটু অস্বস্তি হচ্ছিল। রাতের খাবার শেষে বাবা তার ঘরে চলে গেলেন, আর পায়েল রান্নাঘর পরিষ্কার করছিলেন। কাজ শেষ করে তিনিও তার ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি তার ঘরে গেলাম, কারণ সেদিন আমাদের মধ্যে কিছু কথা হয়নি। আমাকে হঠাৎ দেখে পায়েল একটু অবাক হয়ে গেলেন। আমি হাসতে হাসতে বললাম, এত অবাক হওয়ার কি আছে? আমি তো তোমার সৌরভ গো। পায়েল মুচকি হেসে বললেন, তুমি এত চুপি সারে এলে যে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কিছু দরকার ছিল? আমি বললাম, না পায়েল, বিশেষ কিছু দরকার ছিল না। সেদিন তেমন কথা বলা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই গু। পায়েল হেসে বললেন, ঠিক আছে, যখনই দরকার পড়ে আমাকে ফোন করো, আমি তোমার জন্যই এখানে আছি ইউ। তার কথায় আমি হেসে দিলাম। তারপর ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকাল হয়ে গেল। সকাল 10টা বাজলেও নাস্তা তৈরি ছিল না। সাধারণত পায়েল প্রতিদিন সকাল 8টায় আমার জন্য নাস্তা নিয়ে আসেন, কিন্তু আজ 9টা পেরিয়েও কিছু আনেননি। তখন আমি রান্নাঘরে গেলাম দেখতে কি হচ্ছে। সেখানে গিয়ে দেখলাম পায়েল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন, যেন গভীর চিন্তায় ডুবে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে পায়েল? ধীরে ধীরে বললেন, তোমার বাবা। ঠিক তখনই বাবা রান্নাঘরে ঢুকে পড়লেন। পায়েল তার মুখ আমার দিক থেকে সরিয়ে নিলেন। গতকাল থেকেই বাবা পায়েলের দিকে অন্যরকমভাবে তাকাচ্ছিলেন, যা আমার নজর এড়ায়নি। পায়েল কেবল আমার আত্মীয় নন, তিনি আমার খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছেন এবং আমি তার সাথে এমন আচরণ সহ্য করতে পারছি না। আমার মনে প্রশ্ন জাগছিল, একদিনের মধ্যে এমন কি ঘটেছে যে পায়েল এতটা অস্বস্তিতে পড়ে গেছেন? রাতে শুতে গেলাম, কিন্তু মনটা অস্থির ছিল। কিছুক্ষণ পর ভাবলাম পায়েলও ঘরে গিয়ে দেখে আসা উচিত। তার ঘরের দরজার কাছে পৌঁছেই দেখি বাবা ইতিমধ্যেই সেখানে আছেন এবং পায়েলের হাতে কিছু টাকা দিচ্ছেন।
কেন হঠাৎ করে এত টাকা দিচ্ছেন সেটা বুঝতে পারলাম না। সামনের দৃশ্য দেখে আমার মনের মাঝে অস্বস্তি বাড়তে লাগল। পায়েল বাবাকে বলছিলেন, যতক্ষণ না আমি সৌরভের সাথে কথা বলবো আমি এই বাড়ি ছাড়ব না আগে। আমার মনে হলো হয়তো সে আমাকে ভালোবেসে ফেলেছে। দেরি না করে আমি সরাসরি তার ঘরে ঢুকে পড়লাম। বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে পায়েলের সাথে কি করছেন? আমার প্রশ্ন শুনে মাও ঘরে এসে ঢুকলেন। আমাকে দেখে মা বাবার মুখের ভাব কেমন যেন বদলে গেল। মা বাবা আমাকে বলতে লাগলেন, তুমি নিজের ঘরে ফিরে যাও। আমি প্রতিবাদ করে বললাম, আমি আর শিশু নই। আমি জানতে চাই এখানে আসলে কি ঘটছে এবং আপনি পায়েলের সাথে কি করছেন গো? ঠিক তখনই পায়েল আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, সৌরভ, এই বাড়িতে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে বোঝো। এখানে আসার পর থেকে তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু কিছু কারণে চুপ ছিলাম। পায়েলের কথায় আমি অবাক হলাম এবং তাকে সান্ত্বনা দিয়ে বললাম, যদি কোনো নিরীহ মানুষের সাথে অন্যায় হয়ে থাকে আমি তা সহ্য করব না আগে। তখন মা পায়েলকে বললেন, তুমি চুপ থাকাই ভালো আর এখান থেকে চলে যাও। কিন্তু পায়েল উত্তেজিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বললেন, আজ আর চুপ থাকব না। আমি সৌরভকে সব সত্য বলবো। পায়েল আমার দিকে ফিরে বললেন, সৌরভ, তুমি তোমার এই মা বাবার সন্তান নও। তোমার আসল মা তানিয়া, তিনি আমার বড় বোন। কয়েক বছর আগে তিনি এই বাড়িতে কাজ করতেন এবং দুজন যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। তোমার বাবা তাদের একজনকে তোমার দত্তক হিসেবে নিয়েছেন। আর আমি এখন তোমার ভাইয়ের যত্ন করি। তোমাকে ভালোভাবে দেখাশোনা করার জন্য আমি এখানে আছি। এই কথা শুনে আমার মনে নতুন প্রশ্ন তৈরি হলো। আমি পায়েলকে দূরে সরিয়ে দিয়ে বললাম, আমি আপনার কথায় বিশ্বাস করি। আপনি আমার মায়ের মতোই। তবে আমি নিজের জীবন নষ্ট করতে চাই না। আপনি যা বলছেন যে তারা আমার আসল বাবা মা নন, আমি তা মেনে নিতে পারছি না। তাদের প্রতি আপনার অভিযোগ শুনে ভালো লাগছে না। কারণ তারা আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসা এবং যত্নে বড় করেছেন। সব জানলেও আমার এতে কোনো আপত্তি নেই। কারণ তারা আমাকে এমন এক জীবন দিয়েছেন যা আমি কখনো কল্পনাও করিনি। এরপর মা বাবা সিদ্ধান্ত নিলেন যে পায়েলকে পুলিশের হাতে তুলে দেবেন। তবে আমার যমজ ভাইদের জন্য তাকে ক্ষমা করলেন, কারণ সে পায়েলের কাছে রয়েছে। কয়েক বছর আগে পায়েল আমার মা বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন। আমার জন্মের পর আমার আসল মায়ের মৃত্যু হয়েছিল। আর পায়েল তখন আমার বড় ভাইয়ের দেখাশোনা করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভাইকে সঠিকভাবে বড় করেননি। ভাই খারাপ পথে চলে গিয়েছিল এবং তার জীবন বিপদে পড়েছিল। সে চুরি করত, নানা ধরনের মজা করত। আর এখন আবার আমার মা বাবার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। কিছু গয়না সে চুরি করেছে। কিন্তু তাতেও সে সন্তুষ্ট ছিল না। পায়েল আমার মা বাবার কাছে 20 লাখ টাকার দাবি করেছিল। কিন্তু এবার মা বাবা তাকে স্পষ্টভাবে না করে দেন। তখন সে তাদের হুমকি দিতে শুরু করে। মা বাবা তাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বললেন। পায়েল আমাকে নিজের প্রতি বিশ্বাসী করাতে চেয়েছিলেন। আমাকে মায়ে ফাঁসাতে চেয়েছিলেন। কিন্তু তার আসল চেহারা প্রকাশ পাওয়ায় আমার মনের সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গেল। কয়েক বছর আগে মা বাবা আমাকে দত্তক নেওয়ার জন্য পায়েলকে কিছু টাকা দিয়েছিলেন। কিন্তু সে সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। যদি সময়মতো সে সেই টাকার মূল্য দিত এবং তার যথাযথ যত্ন নিত, তাহলে হয়তো আজ আমার বড় ভাই সঠিক পথে থাকত। কিন্তু পায়েল তাকে সঠিক শিক্ষা বা দিশা কিছুই দিতে পারেনি। এ কারণে মা বাবা তাকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন এবং আমার বড় ভাইকেও দত্তক নেন। নিজের সন্তানের মতো করে বড় করেন। আমি আমার মা বাবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাকে ও আমার ভাইকে এত সুন্দর জীবন দিয়েছেন। যদি সময়মতো পায়েলের আসল চেহারা না জানতাম, তাহলে হয়তো তার মায়ের জালে পড়ে আমার জীবন নষ্ট হয়ে যেত। কিছু মানুষ অর্থের লোভে সম্পর্কের মর্যাদা ভুলে যায়। সম্পর্কের মান এবং সম্মান রক্ষা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। প্রতিটি সম্পর্কের একটি নিজস্ব অর্থ ও উদ্দেশ্য থাকে। সম্মান, বিশ্বাস ও শালীনতা ছাড়া কোনো সম্পর্ক সত্যিকার অর্থে সুখ ও সন্তুষ্টির উৎস হতে পারে না।